কিছুটা নিলামে নিয়ে তারপরে পানিটা নাই। পেয়ারটা মাইক কোনটা এটা দিয়ে বল না। সকালে যে ঘুম থেকে বাইরে পানি সবসময় পানি থাকে ধরে রাখে না শরীরে পানি নেই 3 মৌসুম মিলেই এক পানি মুখ দিচ্ছে কষ্ট। পানি কই ছিল? পানি হলো চেক বলে মলিকা জমে গেছে পানি হাত থেকে পানি নেই দারুণ বুঝতে পারে যে পানি আইবো না পরে টাঙ্কিতে পানি নেই উপর পানি নিচে পানি এই দেখ সাউন্ড হইতাছে লাইভে, সাউন্ড হচ্ছে এই যে শুরু করি পানি পানি শুনতাছে যে শোনেন। তোমরা কি আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে জানাতে হবে। সাউন্ড পাচ্ছে না তো? পাচ্ছে? এবার আসছে। আচ্ছা, যেটা বলছিলাম যে তোমাদের সার্বজনীনতা প্রমাণ এবং আজকে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে দুইটা প্রশ্ন করাবো, সার্বজনীনতা প্রমাণ এবং হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন, এই দুইটা কোশ্চেন কিন্তু তোমাদের বোর্ডের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এখান থেকে তোমাদের অনেকগুলো কোশ্চেন হয়। সাধারণত তোমরা যদি টেস্ট পেপার খোলো দেখো সার্বজনীনতা প্রমাণ থেকে কিন্তু যে টেস্ট পেপারে তোমরা যে কোশ্চেনটাই দেখবা লাস্টের দিকে কিন্তু এটা থেকেই কোশ্চেন আসে। সো আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে খুব সুন্দর করে আলোচনা করবো এবং তোমাদের একদম সহজভাবে বুঝাই দিব, দেখবা তোমরা গেমস এর মতো স্টেপ বাই স্টেপ মনে রাখতে পারতেছো। বাসায় সুন্দর করে এটা একবার কি দুইবার প্র্যাকটিস করে নিবা, তাহলে আশা করি তোমাদের এই টপিকটুকুতে কোনো সমস্যা হবে না। শেষ পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা করব প্রথমে হচ্ছে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়নের এই পুরো সম্পূর্ণটা আমরা প্রথমে দেখব। দেখো গত ক্লাসে আমরা শিখছিলাম হচ্ছে হাফ অ্যাডার। তো আমরা আগে যদি একটু বলি যে তোমাদের হাফ অ্যাডার মানে কি বলেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমরা গত ক্লাসে আমরা দেখেছিলাম যে হাফ অ্যাডার দেখেছিলাম, ফুল অ্যাডার দেখেছিলাম।
গত ক্লাসে আমরা প্রথমে যে বিষয়টা তোমাদেরকে যদি বলি, যেমন কোশ্চেন আমরা বলছিলাম যে হাফ অ্যাডারের প্রশ্নটা কিভাবে আসবে। হাফ অ্যাডারের প্রশ্নটা তোমার সাধারণত আসে কিভাবে একটু খেয়াল করে দেখো। যদি তোমাদের এরকম দুইটা ইনপুট দিয়ে দেয় এবং দুইটা আউটপুট দিয়ে দেয়, তাহলে সেটাকে আমরা বলবো বলেছিলাম হাফ অ্যাডার, তাই না? তাহলে এইটাকে আমরা কি বলবো বলেছিলাম বলতো? এইটাকে আমরা বলেছিলাম হচ্ছে হাফ অ্যাডার, তাই তো? আবার যদি আমি তোমাকে এভাবে বলি যে একটা বক্স রাখলাম এরকম করে, তারপর হচ্ছে এখানের মধ্যে মনে করো তিনটে ইনপুট ঢুকলো, একটা দুইটা তিনটা। যদি তোমার তিনটে ইনপুট থাকে তাহলে তুমি মনে রাখবা এখান থেকে যদি দুইটা আউটপুট হয় তাহলে সেটাকে আমরা বলবো কি বলতো? সেটাকে আমরা বলবো ফুল অ্যাডার। এটা আমাদের গত ক্লাসের আমরা শিখছিলাম। তাহলে তোমরা এখন জাস্ট হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন করার জন্য আগের কোনো কিছু না পারলেও চলবে, বা আগের কোনো কিছু মনে করো আমি কিচ্ছু পারি না, কোনো সমস্যা নাই। তুমি এইটা দেখে আগে বোঝো যে এটাকে আমরা বলবো হাফ অ্যাডার। দুইটা ঢুকলে দুইটা আউটপুট বের হলে সেটাকে আমরা বলবো হচ্ছে হাফ অ্যাডার। তিনটা ঢুকলে দুইটা আউটপুট বের হলে সেটাকে আমরা বলবো ফুল অ্যাডার। জাস্ট এতটুকু বুঝতে পারলেই আজকের হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন কিভাবে করব সেটা আমি তোমাদেরকে বুঝাই দিব। তো তোমরা প্রথমেই যে কাজটা করবা সেটা হচ্ছে, আমরা হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার যখন করব তখন পুরোপুরি বিশাল একটা এরকম একটা বক্স তৈরি করবো। দেখো আমি চিত্রটা যেভাবে আঁকতেছি তোমরাও ঠিক সেভাবে করে আঁকবা। দেখো এরপরে ঠিক এটার ভিতরে আমরা একটা কাজ করব, এটার ভিতরে লম্বা করে এরকম দুইটা বক্স তৈরি করব। আচ্ছা, করলাম। এবার একটু খেয়াল করে দেখো এটার মধ্যে চিত্রটা তোমরা দুই একবার প্র্যাকটিস করলে চিত্রটা হয়ে যাবে। তোমরা কিন্তু ঠিক এভাবে করেই করবা। এখন মনে করো তোমরা মনে রাখবা এইটার মধ্যে হচ্ছে দুইটা ইনপুট ঢুকবে, এইটার মধ্যে হচ্ছে কয়টা? দুইটা। এই যে দেখো ঠিক এভাবে করে তোমরা চিত্রটা অঙ্কন করবা। একটা ঠিক এখান থেকে শুরু করে এইখান থেকে বের হয়ে যাবে। এটা কিন্তু একদম, আমি যদি এটা ডিরেক্ট করি এখান থেকে শুরু করে এটা একদম এই পর্যন্ত বের হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এবার একটু লক্ষ্য করে দেখো, তুমি যখন এই চিত্রটা আঁকবা, এই চিত্রটা আঁকার পর তোমাকে দিতে হবে এখানে একটা অর গেট দিতে হবে। চিত্রটা কিন্তু ঠিক এভাবে করেই আঁকবো, এখান থেকে এভাবে করে বের করে দিব। এই যে যে চিত্রটা আঁকলাম এটাই হচ্ছে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়নের পুরোপুরি চিত্রটা। তো তুমি বাসায় দুই একবার প্র্যাকটিস করলে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডারের চিত্রটা তোমরা বুঝতে পারবা। এখন হচ্ছে আমরা এটা থেকে পুরোপুরি বের করা শিখবো, যেটা থেকে কিভাবে বের করতে হয়, অ্যান্সার গুলো কিভাবে করতে হয়, কোনটার পর কোন স্টেপ দিবা সেটা তুমি করবা। যখন তুমি কি করবা, নরমালি তুমি যখন এই চিত্রটা খাতার মানে তুমি যখন পেজে শুরু করবে একটু নিচে আঁকবা, তা যাতে করে এইটার ভিতরে কিছু লেখালেখি আছে যাতে করে সেটা তুমি উপরে লিখতে পারো। আমি কি লিখতে হবে সেটা বলে দিব তোমাদেরকে, তোমরা ঠিক সেভাবে করেই লিখবা, তাহলে দেখবা, আশা করি দেখবা এটার মধ্যে কোনো সমস্যা হবে না। তাহলে আমরা সাধারণত এই যে যে বক্সটা তৈরি করলাম এটাই হচ্ছে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়নের জন্য যে চিত্র সেটা হচ্ছে এটা। এখন এখানে একটু লক্ষ্য করে দেখো, আমরা যদি পুরো চিত্রটার দিকে একটু তাকাই, এই চিত্রটার মধ্যে একটু লক্ষ্য করে দেখো তো, এই চিত্রটার মধ্যে কয়টা ঢুকছে বলো তো? কয়টা ঢুকছে দেখো তো? দুইটা ঢুকছে না? কয়টা বের হইছে বলো? দুইটা বের হইছে। তাহলে আমরা তো তোমাকে বলছিলাম যদি আমরা দেখি দুইটা ইনপুট এবং দুইটা আউটপুট হয় তাহলে সেটাকে আমরা কি জেনে বলছিলাম বলো তো? হাফ অ্যাডার বলেছিলাম, তাই না? তাহলে এটা একটা হাফ অ্যাডার। তো আমি এটার মধ্যে লিখলাম এটা একটা ফার্স্ট হাফ অ্যাডার, মানে প্রথম হাফ অ্যাডার। এবার তুমি এই চিত্রটার দিকে তাকাও, এই চিত্রটার মধ্যে তুমি দেখতে পাচ্ছ এখান থেকে একটা ঢুকতেছে, এখান থেকে একটা ঢুকতেছে, মানে দুইটা ঢুকতেছে, দুইটা বেরোচ্ছে। তাহলে এইটাও কি বলো? এটাও একটা হাফ অ্যাডার না? তাহলে এটার নাম দিলাম আমরা সেকেন্ড হাফ অ্যাডার, যেহেতু আমরা দুইটা হাফ অ্যাডার পাইলাম এখানে। এবং এখানে এই গেটটার মানে কি বলতো? এই গেটটার মানে হচ্ছে অর গেট। এখন আমি যদি তোমাকে সুন্দর করে পুরা, আমি মনে করো হচ্ছে এই যে এরকম করে আমি যদি তোমাকে বলি যে না এই যে পুরা এই বাক্সটা, মানে শুধু এই বড় বক্সটা, ভেতরের গুলা তুমি চিন্তা করো না, তুমি শুধুমাত্র কল্পনা করো বড় বক্সটা, মানে এই যে এগুলা নাই মনে করো। তাহলে তুমি দেখো যদি এভাবে তোমরা করো তাহলে দেখো এখানে একটা দুইটা তিনটা ঢুকছে, দুইটা বের হইছে। তাহলে এইটাকে কিন্তু আমরা বলবো ফুল অ্যাডার। আমরা দেখো একটু আগে চিত্রটা এঁকে দিয়েছিলাম, তিনটা যদি ঢোকে দুইটা বের হয় তাহলে সেটাকে আমরা বলছিলাম হচ্ছে ফুল অ্যাডার। তাহলে আমরা এখানে দেখতে পেলাম এখানে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন করার জন্য আমার মূলত কি লাগছে বলো? দুইটা হাফ অ্যাডার লাগছে আর একটা অর গেট লাগছে। দেখো আমি কিন্তু চিত্র থেকে তোমাকে কিভাবে বের করে সেটা বোঝাই দিচ্ছি। তুমি একদম চিত্র দেখলে তুমি অটোমেটিকলি তুমি দেখবা লেখাগুলো তোমার মাথায় চলে আসছে, কিভাবে লিখতে হয় সেটা আমি বলে দিচ্ছি। তাহলে এখন মনে করো এটার মধ্যে আমরা নাম দেই, মনে করো এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি,
এটার নাম দিলাম C1, এটার নাম C2, এটার নাম S1, এটার নাম S2, এটার নাম মনে করো হচ্ছে দিলাম S, এটার নাম মনে করো C0। এখন সাধারণত তুমি এই উপরে মানে এই চিত্রটার উপরে এই জায়গায় তুমি কি লিখবা সেটা একটু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা উপরে কি লিখবা একটু লক্ষ্য করে দেখো। উপরে আমরা যেটা লিখবো, প্রথমেই তুমি লিখবা যে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন করার জন্য কয়টা হাফ অ্যাডার লাগছে বলতো? এই যে একটা হাফ অ্যাডার লাগছে, এই যে একটা হাফ অ্যাডার লাগছে। তার মানে আমরা লিখবো হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন করার জন্য দুইটি হাফ অ্যাডার দরকার হচ্ছে। কি দরকার হচ্ছে বলতো? দুইটি হাফ অ্যাডার দরকার হচ্ছে, এবং কি দরকার হচ্ছে বলতো? এবং একটা অর গেট দরকার হচ্ছে। তাহলে তুমি এই কথাগুলোই সুন্দর করে সাজায় লিখবা। তাহলে প্রথম কথা কি বলছি বলো? হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে দুইটা হাফ অ্যাডার লাগবে এবং একটি অর গেট লাগবে, এই কথাটা প্রথমে উল্লেখ করবা। তো এই কথাটা উল্লেখ করলাম যে আমরা কি বলবো, হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়নের জন্য দুটি হাফ অ্যাডার এবং একটা অর গেট প্রয়োজন। তো আমি এটা সুন্দর করে লিখলাম। লেখার পরের স্টেপের নাম কি দেখো? আমরা সাধারণত যখন গত ক্লাসে হাফ অ্যাডার বুঝাইছিলাম তখন দেখো এটার নাম কি দিছিলাম বলো? এ, এটার নাম দিছিলাম বি, এটার নাম দিছিলাম হচ্ছে এস, এটার নাম ছিল সি। এখন এখানের মধ্যে কি কি ছিল বলো? এ বি সি, এটার নাম ছিল এস আর এটার নাম ছিল C0। এখন তুমি আমাকে বলো এই এসটার নাম কি ছিল? আমার যোগফল ছিল না? আর সি এর নাম কি ছিল বলো তো? ক্যারি বা হাতের সংখ্যা ছিল না? এখন তুমি এখানে মনে রাখবা, তুমি এই যে চিত্রটার মধ্যে দেখো এই ফার্স্ট হাফ অর্ডারের মধ্যে যোগফল কোনটা বলো তো? যোগফল হচ্ছে আমার S1। যোগফল কোনটা বলো? যোগফল হচ্ছে আমার S1। আবার তুমি যদি সেকেন্ড হাফ অর্ডারের মধ্যে তাকাও, সেকেন্ড হাফ অর্ডারের মধ্যে যোগফল কে বলো? যোগফল হচ্ছে S2। আবার যদি তুমি এই এসটার দিকে তাকাও, এই এসটার মধ্যে যোগফলের এই এসটা কার বলো তো? এসটা হচ্ছে কিন্তু আমাদের পুরা বক্স। পুরা বক্স মানে হচ্ছে ফুল অ্যাডারের কথা বলছি এখানে। কার কথা বলছি বলো তো? ফুল অ্যাডারের কথা বলছি। তাহলে তুমি মনে রাখবা, তুমি প্রথমে লেখছো কি বলো? হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন করার জন্য দুইটা হাফ অ্যাডার লাগছে, একটা অর গেট লাগছে। এই কথা শেষ। শেষ করার পর তুমি বলবা যে প্রথম হাফ অ্যাডারের যে যোগফল, দ্বিতীয় হাফ অ্যাডারের যে যোগফল পাচ্ছ সেটা মিলেই হচ্ছে তোমার কি হচ্ছে বলতো? ফুল অ্যাডারের যোগফল হচ্ছে। কি হচ্ছে বলো? ফুল অ্যাডারের যোগফল হচ্ছে। তাহলে আমরা একটু খেয়াল করব যে তুমি প্রথমে লেখলা হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন করার জন্য। আচ্ছা, তাহলে আমরা এখানে প্রথমে কি বললাম বলো? হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন করার জন্য দুটি হাফ অ্যাডার লাগছে এবং একটা অর গেট লাগছে। তারপরে আমরা বলছি প্রথম হাফ অ্যাডারের যোগফল দ্বিতীয় হাফ অ্যাডারের যোগফলই কি বলো? ফুল অ্যাডারের যোগফল। এটা বলবা। এরপরে সেম একই ভাবে বলবা প্রথম হাফ অ্যাডারের ক্যারি দ্বিতীয় হাফ অ্যাডারের ক্যারি মিলে কি হয় বলো? ফুল অ্যাডারের ক্যারি। তা আশা করি উপরের রচনাটা কি হবে সেটা তুমি বুঝতে পারছো। আমি যদি তোমাকে একটু পুরোটা ক্লিয়ার করে দেই তাহলে তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা। তাহলে দেখো আমরা প্রথমে লিখবো কি? হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন করার জন্য কয়টা হাফ অ্যাডার লাগবে? দুইটা হাফ অ্যাডার লাগবে। দুইটা হাফ অ্যাডার লাগবে এবং কি লাগবে বলতো? একটা অর গেট লাগবে, তাই না? একটা অর গেট প্রয়োজন। তাহলে আমরা জানি ফার্স্ট হাফ অ্যাডারের মনে রাখবা ফার্স্ট হাফ অ্যাডারের যোগফল, এবং আমরা যদি বলি সেকেন্ড হাফ অ্যাডারের যোগফল, সেকেন্ড হাফ অ্যাডারের যোগফল, সেকেন্ড হাফ অ্যাডারের যোগফল মিলে কি হয় বলতো? যোগফল মিলে হয় ফুল অ্যাডারের যোগফল, তাই না? ফুল অ্যাডারের যোগফল হয় না বলো? সেম একই ভাবে তুমি কি লিখবা বলো? সেম একই ভাবে তুমি লিখবা হচ্ছে ফার্স্ট হাফ অ্যাডারের হাতের সংখ্যা যেটা, একটু যোগফল বলছো তাহলে এখন তো হাতের সংখ্যার কথাই বলবা, তাই না? যেমন মনে করো সেকেন্ড হাফ অ্যাডারের মনে করো এখানে বললাম হাতের সংখ্যা, হাতের সংখ্যা নাম না বললেও চলবে। ফার্স্ট হাফ অ্যাডারের হাতের সংখ্যা এবং দ্বিতীয় হাফ অ্যাডারের আমরা হাতের সংখ্যাও বলতে পারি অথবা ক্যারি বলতে পারি। ক্যারি কথাটা সুন্দর হয়, তোমরা ক্যারি লিখতে পারো, আমি ক্যারিটাই লিখে দিচ্ছি। তাহলে তোমরা এখানে লিখবা ফার্স্ট হাফ অ্যাডারের ক্যারি এবং সেকেন্ড হাফ অ্যাডারের ক্যারি মিলে কি হয় বলতো? ফুল অ্যাডারের ক্যারি হয়। ফুল অ্যাডারের কি হয় বলো? ক্যারি হয়। তার মানে আশা করি তোমরা পুরো লেখা উপরে কি লিখতে হবে সেটা বুঝতে পারছো। এতটুকু লেখার পর এরপরে তুমি স্টেপ বাই স্টেপ একটা একটা করে প্রমাণ করবা। দেখো এবার আমি ফার্স্ট হাফ অ্যাডার নিয়ে কাজ করব, সেকেন্ড হাফ অ্যাডার নিয়ে কাজ করব, দেন তারপর আমরা ফুল অ্যাডার নিয়ে কাজ করব। কাজ করার সিস্টেমটা হচ্ছে আমি তোমাদেরকে যদি একটু দেখাই তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো। আমি মনে করো হচ্ছে আমি এখান থেকে একটু করি, হ্যাঁ খেয়াল করো। আচ্ছা,
দেখো খুবই মনোযোগ দিব, তাহলে আমাদের এটা ফার্স্ট হাফ অ্যাডার, সেকেন্ড হাফ অ্যাডার এবং কিভাবে কিভাবে বের করব সেটা বুঝতে পারবো। এখন মনে করো আমি ফার্স্ট হাফ অ্যাডারটা আঁকবো। দেখো খেয়াল করো, ফার্স্ট হাফ অ্যাডার তোমরা একটু লক্ষ্য করে দেখো, ফার্স্ট হাফ অ্যাডার মানে কি এই এরকম বাক্স না? তোমরা একটু বলো তো ফার্স্ট হাফ অ্যাডারের ক্ষেত্রে ইনপুট কে কে? বলো ফার্স্ট হাফ অ্যাডারের ক্ষেত্রে ইনপুট কে কে? বলো তো ইনপুট হচ্ছে এখানে এ ঢুকছে না, এখানে বি ঢুকছে না, তাহলে ইনপুট হচ্ছে এ আর বি। আমি এই চিত্রটাকে আঁকি, তাহলে মনে রাখবা ফার্স্ট হাফ অ্যাডারের ক্ষেত্রে মূলত আমার ইনপুট কে কে? বলো তো ইনপুটের নাম হচ্ছে এ আর বি। তাহলে তোমরা বলো তো ফার্স্ট হাফ অ্যাডারের ক্ষেত্রে যোগফলের নাম কি বলো তো? S1 না? সেকেন্ড হাফ অ্যাডারের ক্ষেত্রে যোগফল ক্যারির নাম কি বলো তো? C1 না? তাহলে এই কথাটাই তুমি এখানে লিখবা। প্রথমে কি লিখবা? যে ফার্স্ট হাফ অ্যাডারের ক্ষেত্রে দুটি ইনপুট, তাহলে আমরা আমরা সংক্ষেপে লিখতেছি, তুমি পুরো ডিটেইলস লিখে নিবা। দুটি ইনপুট কি কি বলো? এ আর বি। তারপরে আমরা বলতে পারি যোগফলের নাম কি বলো? যোগফলের নাম হচ্ছে তোমার S1, তাই না? এবং হাতের সংখ্যার নাম কি বলো? হাতের সংখ্যা, হাতের সংখ্যার নাম কি? হাতের সংখ্যার নাম হচ্ছে আমাদের কি বলতো? হাতের সংখ্যার নাম হচ্ছে C1। এখন নরমালি যখন তুমি হাফ অ্যাডার করছিলা, তখন দেখো এস ইকুয়াল টু তুমি কিন্তু একটা লাইন এরকম পাইছিলা, এ বার বি প্লাস এ বি বার ইকুয়াল টু তুমি কি লিখছিলা বলো তো? ইকুয়াল টু এ এক্সক্লুসিভ বি লিখছো না? তাহলে এখানে তোমার এত কিছু মনে রাখা দরকার নাই, তুমি শুধুমাত্র একটা জিনিস মনে রাখবা যে এস মানে কি? যোগফল। যোগফল হলে ইনপুট দুইটাকে কি অবস্থায় পাই বলো? এক্সক্লুসিভ অবস্থায় পাই। এইটুক জিনিস মনে রাখো। তোমার পুরোটা না দেখাইলেও চলবে, ঠিক আছে? অনেক বইতে পুরোটা দেওয়া আছে, তোমরা পুরোটা না দেখাইলেও চলবে, তুমি শুধুমাত্র সংক্ষেপে করবা। তাহলে এখানে যোগফলের নামটা সুন্দর করে লিখে ফেলবা, ক্যারির নামটা সুন্দর করে লিখে ফেলবা। এখন বলো এখানে জাস্ট আমার নাম চেঞ্জ, দেখো এর আগে আমার নাম ছিল এস আর সি, এখানে কিন্তু নাম হয়েছে S1 আর C1, জিনিস কিন্তু সেম। তাহলে তুমি বলো এই যে খেয়াল করে দেখো S1 এর মানটা আমরা কি বলতে পারি বলো? এই দুইটার এক্সক্লুসিভ অবস্থায় পাবো না বলো? ইনপুট দুইটার এক্সক্লুসিভ অবস্থায় পাবো না? আমি ইনপুট দুইটার এক্সক্লুসিভ অবস্থায় লিখে দিলাম। এবার তোমরা আমাকে বলবা এই ক্যারি যখন করব, ক্যারি যখন করতাম তখন দেখো হাফ অ্যাডারের গত ক্লাসে আমরা করছিলাম, সেখানে কিন্তু তোমরা যদি নোটটা সামনে খুলে রাখো, তাহলে নোটটার মধ্যে যদি একটু যাও, দেখো সেখানে কিন্তু পাইছিলাম এ ইন্টু বি। তার মানে তুমি এখানে মনে রাখবা যখন আমরা যোগফল করব, যোগফল করলে আমরা যে ইনপুট দুইটা পাঠাই সেই ইনপুট দুইটা, সেই ইনপুট গুলোকে এক্সক্লুসিভ অবস্থায় পাবা। আর যখন ক্যারি করবা তখন ইনপুট গুলোর যেটা পাবো সেটাকে গুণ অবস্থায় পাবো, এইটুক মনে রাখো। তাহলে আসো আমরা এইখানে এক্সক্লুসিভ অবস্থায় দিয়ে দিলাম, তাহলে এই C1 টা কি এখানে আমার ক্যারি না? তাহলে ক্যারি হলে এখানের মধ্যে আমরা কি লিখবো বলতো? A ইন্টু বি লিখবো। আমার কিন্তু ফার্স্ট হাফ অ্যাডার তৈরি করা শেষ। সেম একইভাবে আমরা যদি সেকেন্ড হাফ অ্যাডার করি, সেকেন্ড হাফ অ্যাডার কোনটা? মনে করে এখান থেকে আমরা সেকেন্ড হাফ অ্যাডার করব। তো সেকেন্ড হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা যদি যাই, আমরা সুন্দর করে যদি লিখি সেকেন্ড হাফ অ্যাডারের ক্ষেত্রে, এখন তোমরা আমাকে বলবা, এখানে অনেকে ভুল করে, তোমরা আমাকে বলবা সেকেন্ড হাফ অ্যাডারের ক্ষেত্রে ইনপুট কে কে? সেকেন্ড হাফ অ্যাডারের ক্ষেত্রে ইনপুট কে কে? আমাকে একটু কমেন্টস করে জানাও, সেকেন্ড হাফ অ্যাডারের ক্ষেত্রে ইনপুট কে কে? সেকেন্ড হাফ অ্যাডারের ক্ষেত্রে ইনপুট কে কে? এখানে অনেকে ভুল করে, যেমন অনেকে বলে কি বি আর সি হচ্ছে এখানে ইনপুট। মনে রাখতে হবে বি আর সি এখানে ইনপুট না। এখানে মনে রাখার বিষয় হচ্ছে, খেয়াল করবা তোমরা সব সময় ইনপুট মানে কি? ওর মধ্যে যে ঢুকতেছে, খেয়াল করে দেখো তো এর মধ্যে কে ঢুকতেছে বলো তো? এই যে এর মধ্যে কিন্তু S1 ঢুকতেছে, এটার মধ্যে সি ঢুকতেছে, তার মানে মনে রাখবা এখানে ইনপুট হচ্ছে তোমার S1 আর সি। বুঝছো ব্যাপারটা? এবং ক্যারি তো, এবং যোগফলের নাম কি বলো? যোগফলের নাম হচ্ছে এখানে S2, আর এখানে ক্যারি হচ্ছে কি তোমার বলো? ক্যারি হচ্ছে তোমার C2। তাহলে এখানে তুমি মনে রাখবা কিভাবে? মনে রাখার সিস্টেমটাই হচ্ছে এটা। সেকেন্ড হাফ অ্যাডারের ক্ষেত্রে তাহলে তুমি সেম ভাবে লিখবা, এই যে এখানে যেরকম লিখছি তুমি সেম ভাবে লিখবে এটার ক্ষেত্রেও, যে সেকেন্ড হাফ অ্যাডারের ক্ষেত্রে দুটি ইনপুট S1 আর সি, এর যোগফলের নাম হচ্ছে S2, হাতের সংখ্যার নাম C2। সেম ভাবে লেখার পর এখন তোমরা আমাকে বলো এখানে কাকে কাকে বের করবা? S2 কে বের করবে এবং C2 কে বের করবা। যখন S2 বের করবা, S2 মানে এখানে যোগফল কিন্তু, তো যোগফল যখন বের করবা তখন ইনপুট দুইটাকে কি অবস্থায় পাবা? বলছিলাম কি মনে রাখতে হবে বলো? ইনপুট দুইটাকে যে এক্সক্লুসিভ অবস্থায় পাই সেটা মনে রাখতে বলছিলাম না? তাহলে তুমি ইনপুট গুলাকে যে ইনপুটই থাকুক না কেন দেখার বিষয় না, তুমি এক্সক্লুসিভ অবস্থায় দিয়ে দাও। দুঃখিত। এবার সেম ভাবে তুমি দেখো C2 মানে কি? এখানে তোমার C2 মানে কিন্তু ক্যারি বা হাতের সংখ্যা। আমরা বলছিলাম ক্যারি মানে যে ইনপুট দুইটা পাবো সেই ইনপুট দুইটাকে গুণ অবস্থায় পাবো, গুণ অবস্থায় বসাই দিবা, তাহলেই হয়ে যাবে।
এখন তোমরা একটু খেয়াল করে দেখো, আমি যদি এখন এই যে S1 এর মান, S1 এর একটা মান পাইছি কিনা তোমরা একটু খেয়াল করে দেখো। S1 এর মানটা কই বলো তো? S1 এর কিন্তু একটা মান পাইছি আমরা। S1 এর মান কই? এই যে খেয়াল করো, এটা কিন্তু আমার S1 এর মান। তাহলে সুন্দর করে S1 এর পরিবর্তে, এই S1 এর পরিবর্তে আমরা কি করব বলতো? একটা মান বসাই দিব। সেই মানটা হচ্ছে কি বলতো? সেই মানটা হচ্ছে আহ দুঃখিত, সেই মানটা এভাবে লিখবো। দেখো S1 এর মান কত পাইছি? A এক্সক্লুসিভ B না? তাহলে সুন্দর করে A এক্সক্লুসিভ B লেখো। এরপরে কে আছে বলো? এক্সক্লুসিভ C। তাহলে এক্সক্লুসিভ C ও তুমি দিয়ে দাও। তোমার শেষ দেখো অঙ্ক। এবার তুমি খেয়াল করে দেখো S1 এর মান তুমি কি জানো বলো? S1 এর মান কিন্তু তুমি জানো এই যে A এক্সক্লুসিভ B। তাহলে সুন্দর করে লেখো A এক্সক্লুসিভ B। তারপরে তুমি একটু খেয়াল করে দেখো তো এই C টা কিন্তু এখানে গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় দিয়ে দাও। তাহলে তোমার ফার্স্ট হাফ অর্ডারের কাজ করা শেষ, সেকেন্ড হাফ অর্ডারের কাজ করা শেষ। এবার তার মানে তুমি দেখো তো আমরা কিন্তু এই C1 কে বের করে ফেলছি, S1 কে বের করে ফেলছি, S2 কে বের করে ফেলছি, C2 কেও বের করে ফেলছি। এখন আমাদের কাজ হচ্ছে ফুল অ্যাডার নিয়ে। তার মানে এখন আমরা S কে বের করব এবং C0 কে বের করব। এই দুইটা কাজ আমাদের বাকি। এখন তুমি যখন ফুল অ্যাডারের ক্ষেত্রে করবা, ফুল অ্যাডারের ক্ষেত্রে আমরা এখানে লিখি, আমরা মনে করে এখানে লিখলাম ফুল অ্যাডারের ক্ষেত্রে, ফুল অ্যাডারের ক্ষেত্রে। তো ফুল অ্যাডারের ক্ষেত্রে তোমার কি হবে বলো তো? ফুল অ্যাডারের ক্ষেত্রে আমি যদি পুরা বাক্সটা আঁকি, যদিও তোমরা এই বক্সগুলো তার পরীক্ষার খাতায় আঁকবা না, আমি বোঝানোর জন্য তোমাদেরকে দিচ্ছি, তোমরা নোট করে নিতে পারো এভাবে। পরবর্তীতে পরীক্ষার যখন প্র্যাকটিস করবে এগুলো দিয়ে দিয়ে তোমরা প্র্যাকটিস করবা, যদি পরীক্ষার খাতায় না লিখলেও চলবে। দেখো ফুল অ্যাডারের ক্ষেত্রে তাহলে তুমি চিন্তা করে দেখো, এটার মধ্যে ইনপুট কে কে বলো? A B C, তিনটে ইনপুট দিলাম। দেওয়ার পর তারপর হচ্ছে আমরা কি করব? এখানে আউটপুট কে কে C0 আর S। তার মানে তুমি লেখো A B C, আর যোগফলের নাম ছিল S আর এখানে ছিল C0। তাহলে ওই কথাগুলোই বলবো যে ফুল অ্যাডারের ক্ষেত্রে তিনটি ইনপুট, ইনপুটের নাম কে কে বলো? C0 কেন নিছি? এটা অনেকের কোশ্চেন থাকতে পারে যে এখানে C নিলাম, এখানে C0 কেন নিছিলাম? সেটা তোমাদের এর আগেও লজিক সার্কিটের মধ্যে আমি বুঝাইছিলাম যে একই নামে কিন্তু নেওয়া যায় না, এর জন্য কিন্তু আমরা এভাবে করে নিছি। তাহলে ইনপুটের মধ্যে কে কে ছিল বলো? ইনপুটের মধ্যে ছিল A B C, হ্যাঁ। তাহলে যোগফলের নাম কি ছিল বলো? যোগফলের নাম কিন্তু ছিল হচ্ছে আমাদের, যোগফলের নাম ছিল হচ্ছে S, তাই না? আর হাতের সংখ্যার নাম কি ছিল বলো? হাতের সংখ্যার নাম ছিল হচ্ছে, হাতের সংখ্যার নাম ছিল হচ্ছে C0। এটাই তো ছিল। এবার তুমি একটু খেয়াল করে দেখো, আমরা যদি এটা লেখার পর এখন তোমরা বলো তো এখানে কাকে কাকে বের করবা? S কে বের করবা আর C0 কে বের করবা। তাহলে S ইকুয়াল টু লিখলাম, C0 ইকুয়াল টু লিখলাম। এখন তোমরা গত ক্লাসের আমরা যে ফুল অ্যাডারের একটা সরল করাইছিলাম, মনে করে দেখো। ফুল অ্যাডারের সরলটা মানে আমরা হচ্ছে ফুল অ্যাডারের সিম্পলিফিকেশন যৌগিক গেট যখন করছিলাম, তখন একটু নোট খাতাটা একটু পিছনে যেতে পারো। নোট খাতাটা গত ক্লাসে যেটা করাইছিলাম সেটার মধ্যে তোমরা এস এর সমীকরণটা যদি তাকাও, এস এর সমীকরণটার মধ্যে তুমি দেখো ক্যালকুলেশন করে কিন্তু আমরা সেখানে তিনটে ইনপুটকে এক্সক্লুসিভ অবস্থায় পাইছি। তাহলে আমরা কিন্তু এখানে এভাবে মনে রাখতেই পারি যে এস মানে যোগফল মানে তোমরা যে ইনপুট গুলোকে পাবা সেই ইনপুট গুলোকে এক্সক্লুসিভ অবস্থায় দিয়ে দিবা। তাহলে এখানে তিনটে এবিসি ইনপুট না? তাহলে এই তিনটে ইনপুটকে আমরা কি অবস্থায় দিয়ে দিব বলো? এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি এর অবস্থায় দিয়ে দিতে পারি চাইলেই। এখন তোমরা একটু দেখো এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি, এটা কিন্তু আমার, আমি যদি তোমাকে একটু দেখাই, এটা কিন্তু আমার আহ এখানে যদি আসি আমি, এটা দেখো এইটা, এটার মধ্যে যাই, তুমি একটু খেয়াল করে দেখো তো, এই যে এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি এটা পাইছি না? দেখো তো, এই যে দেখো তো এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি, এইটাই ইকুয়াল টু তুমি আবার কি লিখছো বলো তো? S2 না? তাহলে কি আমি বলতে পারি এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি ইকুয়াল টু S2? কি বলা যায় কিনা বলো? অবশ্যই বলা যায়। তার মানে এটার পরিবর্তে আমরা কি দিব বলো? S2 দিয়ে দিতে পারি। তোমরা সংক্ষেপে এভাবেই দিবা, অনেক বইতে সরল টরল করে তারপরে করছে, ওইভাবে করলেও পারো, না করলেও সমস্যা নাই। তুমি যদি এভাবেও দাও তাও তোমাকে ফুল মার্কস দিবে আশা করি। এবার তুমি খেয়াল করে দেখো এই C0টা যখন করবা তখন একটু মনোযোগ দিতে হবে। এই C0টা তোমরা একটু লক্ষ্য করে দেখো তো, এই C0টা আমরা কেমনে পাইছি? এই C0টা পাইছি কিন্তু আমি C1 আর C2 কে কি করে? অর করে। অর কথার মানে তুমি কি জানো বলো? যোগ জানো। তাহলে এই C1 আর C2 যেহেতু অর করে পাইছি, তাহলে এই আমরা এখানে সুন্দর করে কি লিখতে পারি? C1 প্লাস C2। এখানে অনেকে ভুল করবে, যেমন আমরা উপরে বলছিলাম যে যোগফল মানে তোমার এই ইনপুট গুলোকে এক্সক্লুসিভ অবস্থায় পাবো, ক্যারি করলে তোর ইনপুট গুলোকে আমরা গুণ অবস্থায় পাইতাম। এটা তোমার হাফ অ্যাডারের ক্ষেত্রে এই শর্তটা মানতো,
কিন্তু ফুল অ্যাডারে যখন সরল করছিলাম, গত ক্লাসে তোমাকে কিন্তু বিকল্প দুইটা নিয়মের আমরা সরল দেখাইছিলাম। সি এর একটার মধ্যে আসলে এ বি বি সি এ সি, আর একটার মধ্যে সি ইন্টু এ এক্সক্লুসিভ বি প্লাস এ বি বা এরকম টাইপের কিছু একটা মান আসছিল, তাই না? তাহলে এটার মধ্যে কিন্তু শুধু এবিসি আসে নাই। তাহলে তোমরা মনে রাখবা, এটা তুমি খেয়ালই করবা এইভাবে যে সি0 আমরা কেমনে পাইছি, সহজভাবে চিন্তা করব, সি1 আর সি2 কে কি করে অর করে পাইছি, তাহলে আমরা সি1 প্লাস সি2 দিয়ে দিলাম। এবার তুমি কি করবা, এখানে সুন্দর করে সি1 এর মান বসাই দিবা। দেখো তো এই অঙ্কের মধ্যে কিন্তু আমরা সি1 এর মান পাইছি। সি1 এর মান কোনটা বলো তো? এই যে সি1 এর মান হচ্ছে আমার এটা। সি1 এর মান কি বলো? সি1 এর মান কিন্তু এবি। তাহলে আমি সুন্দর করে সি1 এর মান এখানে বসাই, সি1 এর মান হচ্ছে এবি। এবার তুমি একটু চিন্তা করে দেখো সি2, সি2 এর মানও কিন্তু তুমি পাইছো, খেয়াল করে দেখো তো সি2 এর মানটা কোথায়? এই যে দেখো সি2 এর মান, এই যে এখান থেকে শুরু করে এই যে এটাই তো আমার সি2 এর মান, তাই না? এই যে দেখো এ এক্সক্লুসিভ বি ইনটু সি পাইছিলাম, তাই না? তাহলে এখানের মধ্যে আমরা কি লিখবো বলো? এখানের মধ্যে আমরা লিখবো হচ্ছে এ এক্সক্লুসিভ বি ইনটু সি। তারপরে এতটুকু হয়ে গেলে লাস্টে আমরা কি দিয়ে দিব জানো? প্রুফ বা প্রমাণিত দিয়ে দিব। এই যে দেখো, এই সরল সমীকরণটা কিন্তু তোমাদেরকে গত ক্লাসে আমরা যখন সি এর সমীকরণ করাইছিলাম, সি এর বিকল্প নিয়মের আগে প্রথমে যে নিয়মটা করাইছিলাম সেই নিয়মের সাথে কিন্তু মিলছে। তবে যে কোনো একটা তোমার দেখালেই চলবে। যদিও বইয়ের মধ্যে অনেক বইয়ের মধ্যে এটা সিম্পলিফিকেশন করে দেয়, না করলেও চলবে, কোনো সমস্যা নেই। তোমরা ঠিক এভাবে করে দিয়ে আসবা, আর যখন কথাবার্তাগুলো লিখবা তখন দেখবে অ্যান্সারটা অনেক বড় হবে। তাহলে পুরাটা যদি আমি একবার একটু রিকল করি বা সাম আপ করি, তাহলে তোমরা একটু দেখো। প্রথমেই হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন করার জন্য আমরা কি করব? এখানে চিত্রটা আঁকবো। চিত্রটা আঁকার পর তারপরে তুমি বলবা যে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন করার জন্য তোমার কয়টা হাফ অ্যাডার লাগতেছে, দুইটা হাফ অ্যাডার লাগতেছে এবং একটা অর গেট লাগতেছে। বলার পর তুমি বলবা প্রথম হাফ অ্যাডারের যে যোগফলটা, দ্বিতীয় হাফ অ্যাডারের যে যোগফলটা, সেটা তোমার সেটা মিলে কি হয় বলো? ফুল অ্যাডারের যোগফল হয়। আবার তুমি বলবা প্রথম হাফ অ্যাডারের যে ক্যারি, সেকেন্ড হাফ অ্যাডারের যে ক্যারি, দুটো মিলেই হচ্ছে ফুল অ্যাডারের ক্যারি। এতটুকু বলা শেষ, মানে উপরের রচনা শেষ, তাই তো? এবার তুমি কি করবা? তারপরে তুমি ফার্স্ট হাফ অর্ডার নিয়ে কাজ করবা। ফার্স্ট হাফ অর্ডার মানে হচ্ছে এই যে এটা, তাহলে এটার মধ্যে এ আর বি ইনপুট ছিল, এখানে আউটপুট ছিল কে এস1 আর সি। তাহলে এখানের মধ্যে ইনপুট হচ্ছে এ বি, যোগফলের নাম হচ্ছে এস1, হাতের সংখ্যার নাম সি1। তাহলে তুমি সুন্দর করে ফার্স্ট হাফ অর্ডারের ক্ষেত্রে এই যে চিত্রটা এঁকে তারপরে তুমি করবা। তাহলে আমার জন্য চিত্রটা যখন আমি আঁকবো, চিত্রটা আঁকলে আমাদের জন্য করা সহজ হবে। দেখো ফার্স্ট হাফ অর্ডারের ক্ষেত্রে দুটি ইনপুট এ বি, যোগফলের নাম এস1, হাতের সংখ্যার নাম সি1 দেওয়া শেষ। তারপরে তুমি বলে এরপরে তুমি S1 এর সমীকরণ করবা, C1 এর সমীকরণ করবা। S1 মানে এখানে যোগফল জানি, যোগফল মানে ইনপুট দুটাকে কি অবস্থায় পাবো? এক্সক্লুসিভ অবস্থায় পাবো, সুন্দর করে লিখে দিব। ক্যারি মানে কি জানি বলো? ইনপুট দুটাকে গুণ অবস্থায়, সুন্দর করে লিখে দাও, এবি শেষ, ফার্স্ট হাফ অর্ডার ডান। সেম একই ভাবে ফার্স্ট হাফ অর্ডার যদি বুঝতে পারো, সেকেন্ড হাফ অর্ডারও আমাদের করতে পারবো। সেকেন্ড হাফ অর্ডারের মধ্যে তোমার লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে কিন্তু ঢুকতেছে S1 আর কে ঢুকতেছে বলো? সি। দুইটা ইনপুট হচ্ছে S1 আর সি, আর যোগফলের নাম হচ্ছে এখানে S2, হাতের সংখ্যার নাম কিন্তু এখানে C2। তাহলে তুমি এখানে দেখো, আমরা যখন সেকেন্ড হাফ অর্ডারের কেস করছি তখন চিত্রটা এঁকে নিলে তোমার জন্য সহজ হবে। তুমি কি বলবা? ইনপুটের নাম সেম ভাবে তুমি বলবা সেকেন্ড হাফ অর্ডারের ক্ষেত্রে ইনপুট হচ্ছে S1 এবং সি, যোগফলের নাম হচ্ছে S2, হাতের সংখ্যার নাম হচ্ছে C2। তারপর আমরা S2 আর C2 এর সমীকরণ বের করছি। S2 মানে কি জানি আমরা? S2 মানে জানি হচ্ছে ইনপুট দুইটার এক্সক্লুসিভ অবস্থায় পাবো। দেখো ইনপুট দুইটাকে এক্সক্লুসিভ অবস্থায় লিখলাম। দেন তুমি কি করছো? S1 এর জাস্ট মানটা বসাই দিছো, এই যে দেখো। আর এক্সক্লুসিভ সি ছিল, এক্সক্লুসিভ সি দিয়ে দিলাম। আর C2 যখন করছো, C2 মানে হচ্ছে তোমার কি, এই দুইটা গুণ অবস্থায় পাবো। তো S1 এর মান তো তুমি জানোই, এ এক্সক্লুসিভ সি, এ এক্সক্লুসিভ বি, আর সি তো তোমার গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় দিয়ে দিলাম। ঠিক আছে? এবার তুমি সেম ভাবে একেবারে ফুল অর্ডারের ক্ষেত্রে যাবা। দেখো তোমার C1 S1 S2 C2 দুইটাই বের করা শেষ। এই একটা দুইটা টোটাল, এটারটাও বের করা শেষ, এটারটাও বের করা শেষ। এরপরে তুমি বের করবা ফুল অর্ডারের ক্ষেত্রে। তাহলে ফুল অর্ডারের ক্ষেত্রে সুন্দর করে তুমি বলবা এর মধ্যে তিনটা ইনপুট এ বি সি, যোগফলের নাম হচ্ছে এস, হাতের সংখ্যার নাম হচ্ছে C0। বলার পর তুমি কি করবা? সুন্দর করে বলার পর এরপর তুমি এস এর সমীকরণ বের করবা, সি এর সমীকরণ বের করবা। এস মানে হচ্ছে তিনটাকে এক্সক্লুসিভ অবস্থায় লিখে দিবা, এবং এইটা মানে কিন্তু আবার S2 পাইছিলাম, সেটাই কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। আর C0 কিভাবে পাইছি খেয়াল করে দেখো। C0 কিন্তু আমরা C1 প্লাস C2 এই দুইটাকে অর করে তারপরে আমরা C0 পাইছি। তাহলে মনে রাখার বিষয়, সেটা আমরা লেখার পর C1 প্লাস C2 লেখার পর জাস্ট C1 এর মান বসাই দিছি। C1 এর মান কই বলতো? C1 এর মান হচ্ছে আমার এটা। আর C2 এর মান কোথায়? C2 এর মান কিন্তু এই যে দেখো, এখান থেকে শুরু করে এতটুকু হচ্ছে আমার C2 এর মান। এতটুকু শেষ, সবগুলো করা শেষ মানে আমরা প্রমাণিত দিয়ে দিব, আমাদের অঙ্ক হয়ে যাবে। এটা কিন্তু তোমাদের 4 নাম্বারের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট।
তোমরা এর আগে হয়তো অনেক ডিটেলস সহ তোমরা শিখছো, কিন্তু তোমরা যদি এভাবেও অ্যান্সার করো তাও তোমাদের কিন্তু ফুল 4/4 পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং এখানে তুমি এতটুকু করলেও তোমার ফুল মার্কস দিবে। কি বলছি বুঝছো? তাহলে গেমস এর মতো করে তুমি জিনিসটাকে মনে রাখবা। এবং আজকে যে টপিকটা করাচ্ছি, এই যে যেমন এটা এখন যেটা করালাম সার্বজনীন গেট, মানে এই যে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তব, এবং একটু পরে যেটা করাবো সার্বজনীন গেট, এই টপিক গুলো কিন্তু অবশ্যই তোমার, যেমন এটা তুমি একবার বা দুইবার প্র্যাকটিস মিনিমাম করতেই হবে তোমার। এর পরের যেটা করাবো সার্বজনীন গেট, এটা তোমার মিনিমাম 3বার প্র্যাকটিস করতে হবে। তুমি নিজে নিজে একবার দেখে দেখে বুঝে বুঝে করো, তারপরে বার তুমি চেষ্টা করো না দেখে, তারপরও দেখবে কয়েকবার আটকাবা, এরপর তুমি তৃতীয়বার করো, দেখবা তোমার মাথায় সেট হয়ে গেছে। এটা না করলে কিন্তু, কারণ এর পরের যে কোশ্চেনটা ওটা দিয়ে কিন্তু সব সৃজনশীল, এবং এটা হুবহু সৃজনশীলে আসে। কাহিনী কি বুঝতে পারছো? এখন আসো পরীক্ষায় সৃজনশীল হিন্টস দিয়ে দিচ্ছি আমি। সৃজনশীল হিন্টস এ কিভাবে আসবে পরীক্ষা একটু খেয়াল করে দেখো। তোমাকে এইটা মনে করো, এই চিত্রটা এঁকে দিই, সেটা হচ্ছে তোমার ফিগার 1, এটা মনে করো ফিগার 1, হ্যাঁ, আর এটা মনে করো ফিগার 2। খেয়াল করে দেখো, তাহলে ফিগার 2 এর মধ্যে তোমার কি বলবে, তোমাকে বলবে যে ফিগার 1 ফিগার 2। এখন গ নাম্বার এরকম বলতে পারে যে ফিগার 2 বাস্তবায়ন করো, ফিগার 2 বাস্তবায়ন করো মানে ফুল অ্যাডার বাস্তবায়ন করো। যদি কোনো কিছু না বলে তাহলে তুমি মৌলিকটা দিয়ে দিবা, শেষ। আর যদি কিছু বলে তাহলে তো তোমার ওই যে যেমন যৌগিকটা বলে, তো তখন তোমাকে যৌগিকটাই করতে হবে। গত ক্লাসে খুব সুন্দর করে এগুলো বুঝাই দিয়েছি। আর যদি তোমাকে বলে ফিগার 1 বাস্তবায়ন করো, তাহলে তুমি কি করবা, এটা হাফ অ্যাডার বাস্তবায়ন করবা। যদি কোনো কিছু না বলে তাহলে মৌলিকটা করে দিবা, আর যদি উল্লেখ করে দেয় যৌগিকটা করো, তাহলে তোমরা যৌগিক বা কম্পাউন্ড গেটেরটা করে দিবা। কিন্তু এই যে সৃজনশীলটা যে বললাম না, হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন, এইটা কিভাবে আসবে? তোমাকে এই দুইটা দিয়ে তারপরে তোমাকে বলবে চিত্র 1 দিয়ে কি চিত্র 2 কে বাস্তবায়ন করা যায়, ব্যাখ্যা করো। তুমি কি বলবা, হ যায়, মানে হ্যাঁ যায়, যাই বলে সুন্দর করে যা যা পড়াইছি সুন্দর করে লিখে দিয়ে আসবা। বইয়ের মধ্যে চিত্রটা অন্যভাবেও দেওয়া আছে, তোমরা এই চিত্র আঁকলেই হবে। কি বলছে বোঝা গেছে? তাহলে আশা করি তোমরা হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার পুরোপুরি বুঝতে পেরেছো। আমাকে তোমরা একটু জানাও যে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার পুরোপুরি ক্লিয়ার কিনা। হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার পুরোপুরি ক্লিয়ার কিনা, কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা। হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার পুরোপুরি ক্লিয়ার কিনা, কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা। আমি একটু দেখি কমেন্টস গুলো দেখতে পাচ্ছি কিনা, দেখি। যদিও আমার এখানে এখনো হ্যাং খেয়ে আছে, আমি দেখতে পাচ্ছি না কোনো কিছুই। আচ্ছা, সমস্যা নাই, দেখে নিব ইনশাআল্লাহ। আশা করি তোমরা হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার পুরোপুরিটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব পরের টপিকে, ঠিক আছে? আমরা এটা এখন পরবর্তীতে চলে যাচ্ছি। এটা স্লাইডে তোমরা স্ক্রিনশট যদি নিয়ে নাও বা নিতে চাও তাহলে একটু নিয়ে নিতে পারো, তাহলে তোমরা নিজেরা সাজায় পরবর্তীতে করতে পারবা, প্র্যাকটিস করতে পারবা। স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা একটু সময় দিচ্ছি, এবং যারা যারা নোট করতেছো নোট তো করেই ফেলছো আশা করি। ওকে, আচ্ছা, ওকে, স্ক্রিনশট ডান। এবার আমরা চলে যাব পরের স্টেপে, সার্বজনীনতা প্রমাণ। লজিক গেটের সবচেয়ে বিভীষিকাময় একটা টপিকের নাম সার্বজনীনতা। এই সার্বজনীনতা দিয়ে আসবেই কোশ্চেন। তোমাকে হয়তো সার্বজনীনতা প্রমাণের দুইটা কোশ্চেন আসে, হয়তো ন্যান্ডের সার্বজনীনতা প্রমাণ করতে বলে বা নরের সার্বজনীনতা প্রমাণ করতে বলে। কারণ আমরা তো জানি সার্বজনীন গেট হচ্ছে দুইটা, একটা হচ্ছে ন্যান্ড, একটা হচ্ছে নর। তাহলে ন্যান্ড এবং নরের সার্বজনীনতা যখন প্রমাণ করতে বলবে, হয় তোমার বেসিক গেট গুলো দিয়ে দেখাইতে হবে, তোমাকে ন্যান্ডেরটাও বলতে পারে, নরেরটাও বলতে পারে, অথবা দুইটা একসাথেই বলতে পারে, আউটপুট চাইতে পারে, বা সার্বজনীনতা প্রমাণ করো এটা বলতে পারে। যেটা দিবে সেটা তোমার অনুযায়ী তোমাকে করতে হবে। এখন এটা আমরা সুন্দর করে এখন করাই দিব, পাশাপাশি চিত্র এঁকে এঁকে সাইড নোট দিয়ে দিয়ে প্রথমে আমরা সংক্ষেপে বোঝাবো, শর্টকাটে কিভাবে মনে রাখবা, তারপরে সাইড নোট দিয়ে দিয়ে আমরা করাবো, ঠিক আছে? সার্বজনীনতা প্রমাণ করো, এটা যখন বুঝতে হবে, তাহলে এটা বোঝার আগে আগে সার্বজনীনতা কি এটা একটু বুঝে নাও। দেখো, সার্বজনীনতা মানে কি জানো? দেখো, আমরা বলছিলাম নর এবং ন্যান্ড এই দুইটা গেটকে আমরা সার্বজনীন গেট বলি। নর এবং ন্যান্ডকে আমরা কি বলি বলো? সার্বজনীন গেট। কেন এই দুইটাকে সার্বজনীন গেট বলা হয় একটু খেয়াল করে দেখো। আমরা যখন গেট পড়ছিলাম, মৌলিক গেট পড়ছিলাম আমরা 3টা, তাই না? বেসিক গেট বা মৌলিক গেট কয়টা পড়ছিলাম বলো তো? মৌলিক গেট আমরা 3টা পড়ছিলাম। খেয়াল করে দেখো, মৌলিক গেটের মধ্যে প্রথমটা ছিল হচ্ছে অর, তারপরটা ছিল হচ্ছে এন্ড, তারপরটা ছিল হচ্ছে নট। এবং যৌগিকের মধ্যে টোটাল ছিল 4টা। এর মধ্যে আমার নর ন্যান্ড তো ছিলই, পাশাপাশি ছিল হচ্ছে এক্সঅর, এরপরে ছিল হচ্ছে এক্স নর। তাহলে এইগুলো কিন্তু আমার যৌগিকের মধ্যেই পড়ছিল, তাই না? এই যৌগিকের মধ্যেই পড়ছিল। আর
এক্সঅর এবং এক্স নর কে আমরা কি বলেছিলাম মনে আছে? এটা দিয়ে অবজেক্টিভ আসবে, কিন্তু এটাকে বলে বিশেষ গেট বা স্পেশাল গেট, আর এটাকে বলে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট। এখন তোমাকে কোশ্চেন যখন বলবে সার্বজনীনতা প্রমাণের সংজ্ঞা যদি চায়, প্রথমে আমাদের সংজ্ঞাটা দিতে হবে। সার্বজনীনতা প্রমাণ করো বললেই তোমাকে আগে সংজ্ঞা দিতে হবে। তো সংজ্ঞাটা তুমি কিভাবে করবা? মনে রাখবা, নর এবং ন্যানকে সার্বজনীন গেট বলার কারণ হচ্ছে এই যে যে নর গেট আছে না, নর গেট দিয়ে তুমি যেমন ন্যানকে বাস্তবায়ন করতে পারবা, সেম একইভাবে নরকে দিয়ে অর, অ্যান্ড, নট, এক্সঅর, এক্স নট সবগুলো গেটকে বাস্তবায়ন করতে পারবা। এই সবগুলো গেটকে বাস্তবায়ন করা যায় বিধায় এটাকে আমরা সার্বজনীন গেট বলি। আজকে আমরা মানে এই যে সার্বজনীন গেটে যেগুলো আসে কোশ্চেন আসলে আমরা বেসিক তিনটাই সাধারণত দেখাবো। আর সরল সিম্পলিফিকেশনের মধ্যে সাধারণত সরল অঙ্ক যেগুলো তোমরা করো সরলের মধ্যে বাকিগুলো আসতে পারে। এগুলো পরবর্তীতে আমরা যে প্র্যাকটিস সেশন গুলো করব সেই প্র্যাকটিস সেশন গুলোর মধ্যে এই সরল গুলো প্র্যাকটিস চলে আসবে। সেম একইভাবে আমরা যে ন্যান দিয়ে সাধারণত নরকেও বাস্তবায়ন করতে পারবো, ন্যান দিয়ে তোমার অর, অ্যান্ড, নট, এক্সঅর, এক্স নট সবগুলোকে বাস্তবায়ন করা যায়। এর জন্য এটাকে বলা হয় সার্বজনীন গেট। তাহলে সংজ্ঞাটা কি লিখবো? সংজ্ঞাটা আমরা এভাবে করে লিখবো, যে সকল গেট দিয়ে মৌলিক গেট সহ অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। তাহলে আমরা সংজ্ঞাটা কি বলছি সবাই দেখে দেখে একবার বলবো। সার্বজনীন গেট মানে যে সকল গেট দিয়ে মৌলিক গেট সহ অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে আমরা সার্বজনীন গেট বলবো। কারণ এই যে এই দুইটা গেট দিয়ে তুমি দেখো মৌলিক গেট গুলো সহ বাকি সবগুলোকে বাস্তবায়ন করতে পারতেছো, এর জন্য এটাকে বলা হবে সার্বজনীন গেট। ঠিক আছে, আশা করি সংজ্ঞা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এবার একটু চলে যাব আমরা নতুন একটা স্লাইডে। সার্বজনীন গেট যখন করবা আমি পাশাপাশি দেখাবো, আমি তোমাদেরকে পাশাপাশি দেখাচ্ছি। তোমরা যে কাজ করবা সেটা হচ্ছে তোমরা করবা ঠিক একইভাবে প্র্যাকটিসটা করবা। তা আমি মনে করো হচ্ছে এখানে দিলাম এটা, ওকে। এবার আসো এখানের মধ্যে দেই, পুরো বোর্ড নিয়েই করি সমস্যা নাই। সার্বজনীনতা প্রমাণ, তো প্রথমে আমরা বললাম ন্যান্ড, খুবই খেয়াল করবা। এরপরে আমরা বললাম মনে করো নর। আচ্ছা ন্যান্ড মানে কোন কোন গেট বলো তো? অ্যান্ড গেট আর কি বলো, নট গেট, তাই না? আচ্ছা এটা চিত্র জানি কেমন ছিল বলো তো? চিত্র ছিল এরকম না? আচ্ছা মনে রেখো, নর গেটের চিত্র কেমন ছিল বলো? নর গেট মানে কোন কোন গেটের সমন্বয় ছিল? অর আর নট না? আর এটা চিত্র কেমন ছিল বলো? এমন, তাই তো? এখন তুমি একটা জিনিস মনে রাখবা, ন্যান্ড যখনই বলবে, তুমি যখন সার্বজনীনতা প্রমাণ করবা তখন মনে রাখবা তোমার প্রত্যেকটা চিত্রের মধ্যে এই মাথাটুকু তোমার লাগবেই, মানে তোমার এই মাথাটুকু থাকবে, অন্য কোনো কিছু থাকতে পারবে না ন্যান্ডের মধ্যে। সেম একইভাবে নর যখন করবা তখন তুমি এই যে ঠিক নরের যে মেইন অংশটুকু এতটুকু তোমার থাকতে হবে, এটুক মনে রেখো। এখন মনে করো আমি তোমাকে বললাম সার্বজনীনতা প্রমাণ করতে, তো প্রথমে মনে করো আমি তোমাকে বলা হলো বা আমি বের করব ন্যান্ড থেকে আমরা নট বের করব মনে করো। আচ্ছা তোমরা আমাকে বলো তো নট গেট কেমন দেখতে ছিল? এমন ছিল না? তুমি এখানে এ পাঠাইছো, এখানে এ বার পাইছো না? এখন তুমি আমাকে বলো ন্যান্ড এর মধ্যে আমরা তো জানি সর্বনিম্ন কয়টা ইনপুট পাঠাইতে হয়? দুইটা ইনপুট পাঠাইতে হয়। তা তুমি এখানে থেকে যদি এ কে পাঠাইতা, এখান থেকে যদি বি কে পাঠাইতা, তাহলে এখানের মধ্যে তুমি কি পাইতা বলো তো? এ বি, আর এটার জন্য হোল বার পাইতা না? খেয়াল করো, আমি একটা বুঝাবো অটোমেটিক কিন্তু তুমি দুইটা পারবা। খুবই মনোযোগ দিতে হবে, এটা খুবই মনোযোগ দিলে এটা শেষ হয়ে যাবে। এখন তুমি দেখো এখান থেকে এ বি পাঠাইলে এখানে পাইছি হচ্ছে এ বি হোল বার, কিন্তু তুমি দেখো আমরা যখন ন্যান্ড থেকে নট করব এখানে ফাইনাল আউটপুট তোমার কি লাগবে বলো তো? ফাইনাল আউটপুট লাগবে শুধুমাত্র এ বার। কিন্তু তুমি যখন এ আর বি যখন এখান থেকে পাঠাইছো তখন কিন্তু তুমি এখানে পাইছো হচ্ছে এ বি হোল বার। তোমার তো এ বি হোল বার লাগবে না, তোমার লাগবে কি শুধু এবার। টার্গেট হচ্ছে তুমি শুধু এবার করা।
এখন বইয়ের মধ্যে যে চিত্র দেওয়া কিরকম দেখো, এরকম করে সুন্দর করে এরকম দেখো, এরকম চিত্রটা, আমি এই চিত্রটা যদিও পুরোটা আঁকতেছি দেখো, খেয়াল করো। মনে করো আমরা তো জানি নট গেটের মধ্যে ইনপুট হচ্ছে একটা, তাহলে তুমি বলো এরকম ন্যান্ড গেট আঁকা কি সম্ভব? তুমি তো জানো ন্যান্ড গেট হইতে হলে সর্বনিম্ন কয়টা ইনপুট লাগবে? দুইটা ইনপুট। তাহলে মনে করো এখান থেকে এ কে পাঠাইছি, এখন এখান থেকে যে এ কে পাঠাইছি, এখান থেকে যদি বি কে পাঠাইলে এ বি হোলবার চলে আসতেছে, এবার তো আসতেছে না। এখন বইয়ের মধ্যে যে চিত্র করে এখান থেকে সুন্দর করে এভাবে করে দেওয়া, ডিরেক্ট এখানে এবার দেওয়া। এখন তুমি তো এভাবে করলে বুঝতেই পারবা না এটা কেমনে আসছে, তাই না? চলো ভেঙে ভেঙে আমরা একটু বুঝাই দিচ্ছি। প্রথমটা বুঝতে পারলে এর পরেগুলো তোমাদের জন্য ইজি। তাহলে এটাই যদি আমরা ভেঙে করি, তাহলে এখানে যে কাজটা করছে, এখানে এ দিছে, এই আর একটা গেছে, কারণ আমরা বি তো যাইতে পারবো না বা বি পাঠাইতে পারবো না, তাহলে আমাদের এ বি হোলবার পাচ্ছি, কিন্তু আমার লাগবে হচ্ছে শুধু এবার। এখন তুমি বলো ন্যান্ড গেট মানে এন্ড গেট, এন্ড গেট কি? এন্ড গেট এবং নট গেটের সমন্বয়। এন্ড হলে এখানে কি পাইতাম বলো তো? এ ইন্টু এ পাইতাম না? এ ইন্টু এ যদি নটের মধ্যে দিয়ে, এবার দেখো এন্ড গেট করছি, নট গেট আঁকবো না। নট গেট মানে কি বলো? নট গেট মানে এই যে ত্রিভুজ মাথায় একটা গোল্লা, তাহলে তুমি বলো তো এখানে কি পাচ্ছ? এ ইন্টু এ হোলবার পাচ্ছ না? এবার তুমি আমাকে বলো তো, যমজ অবস্থায়, মনে রাখবে এটা একটা সূত্র, সরলের অনেকগুলো সিম্পলিফিকেশনের সূত্র আছে, এটা সূত্র তুমি মনে রাখবা। যমজ অবস্থায় যেমন এ ইন্টু এ মানে কি লেখা যায়? এ, আর উপরে বার আছে বার। তার মানে তুমি দেখো এখানে কিন্তু আমি এন্ড গেট এবং নট গেট দুটো মিলে কিন্তু ন্যান্ডই হইছে। তুমি কিন্তু চিত্র আঁকছো ন্যান্ড গেটের, কিন্তু আচরণ করছে কেমন বলো তো? ফাইনাল আউটপুট কিন্তু তোমার নটের মতোই আসছে। কাহিনী কি বুঝতে পারছি? আমরা এখানে বইয়ের মধ্যে এই চিত্রটি এখানে সংক্ষেপে দেওয়া এইভাবে, যেটা আমি তোমাকে ভেঙে এখানে বোঝাই দিলাম যে কিভাবে এবার আসছে। ক্লিয়ার? তাহলে যদি তুমি এটা বুঝতে পারো, এটা তোমার শেষ। তাহলে বলো সেম ভাবে আমরা যখন করতাম নট থেকে কি করতাম বলো? নট। এখন তুমি বলো তোমার কি এর নটের মানে কি এরকম এ পাঠাইতাম, ডিরেক্ট এ বার পাওয়া লাগতো, তাই না? এখন তুমি বলো আমরা এই যে এখান থেকে এরকম কি চিত্র আঁকা পসিবল ছিল? ছিল না। এখন বইয়ের মধ্যে কেমন আঁকা? কিউট করে এখান থেকে এরকম দিছে, এনে এবার দিছে। তাহলে আমরা কি বুঝতে সমস্যা হবে না? তো তোমার যদি বুঝতে সমস্যা হয় তুমি ভেঙে ভেঙে করো, সমস্যা নাই। তুমি দেখো এটা বুঝতে পারলে তারপরে তুমি পুরো একসাথে করলেও সমস্যা নাই। দেখো এখন তোমার এ যাচ্ছে, এখান থেকে এ যাচ্ছে দুইটা, যেহেতু তোমার অর আর নট আছে, অর গেট মানে হচ্ছে তোমার পান পাতার মতো, তাহলে তুমি জানো এখানে এ প্লাস এ, এটা যদি নটের মধ্যে দিয়ে প্রবেশ করে তাহলে তুমি কি বলবা বলো? এ প্লাস এ এর উপর হোলবার। তাহলে তুমি বলো তো এ প্লাস এ মানেও কি লেখা যায় জানো? এ লেখা যায়। এগুলো সরলের সূত্র। তাহলে এ এ প্লাস এ আর এ ইন্টু এ মানে কিন্তু একই জিনিস, এ। তাহলে উপরে বার আছে, বার দিয়ে দাও। দেখো তুমি কিন্তু আঁকছো অর আর নট, তার মানে তুমি দুইটা মিলে অর আর নট হলে তোমার নর হয়। তুমি চিত্র আঁকছো নর, কিন্তু ফাইনাল আউটপুট কিন্তু তোমার নটের মতো আচরণ করছে। কাহিনী কি ক্লিয়ার না ভেজাল আছে? তার মানে তোমাদের একটা কিন্তু ডান হয়ে গেল, একটা আমাদের ডান। সেম একই ভাবে আমরা এর পরেরটা কি করব দেখো, খেয়াল করো। ন্যান্ড আমরা কি করছি এখানে, যদি আমরা একটু লিখি, আমরা যখন করব, যখন সার্বজনীনতা প্রমাণ করব, তখন শুধুমাত্র বেসিক তিনটা করব, অর, এন্ড এবং নট। তাহলে আমরা কোনটা তৈরি করে ফেলছি অলরেডি বলো? নট তৈরি করে ফেলছি। এবার তুমি বলো ন্যান্ড থেকে এখানে কি করবা সেটা তুমি জানো না, নট থেকে এখানে কি করবা সেটা তুমি জানো না। এটা মনে রাখার একটা সহজ নিয়ম আছে। তুমি ধারাবাহিক সিকোয়েন্সটা মেনটেন করবা, তাহলে চিত্র কখনো ঝামেলা হবে না তোমার। তো ন্যান্ড, তোমরা বলো তো ন্যান্ডের সাথে কোন নাম মিলতেছে, অর না এন্ড? ন্যান্ডের সাথে মিলতেছে এন্ড, তুমি এই নামটা দিবা না, দিবা কোনটা? ওই যে অর, বিপরীত নামটা দিবা। এবার বলো নরের সাথে কোন নামটা মিলতেছে, অর, এই নামটা দিবা না, দিবা কোনটা বলো? এন্ড। দেখো কেন দিবা আমি একটু পর বলতেছি, দেখো তুমি নিজেই বুঝতে পারবা কেন সাজাচ্ছি আমরা এভাবে। তাহলে পরের স্টেপ আমরা নট ন্যান্ড থেকে কি বানাবো? নর মানে অর বানাবো। খেয়াল করে দেখো, এখন আমরা এই চিত্রটাকে সংক্ষেপে আঁকবো। তোমরা সবাই আমাকে বলবে এখান থেকে এ যাচ্ছে, এখান থেকে এ যাওয়ার পর এখানে কি পাবো বলো? এবার বুঝো, আমি প্রথমে সংক্ষেপে করাবো, তারপরে ভেঙে ভেঙে করাবো। বি যাচ্ছে, এখানে পাবো কি বলো? বি বার। আবারও যদি এরকম যায় তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো, আমি যদি এটা চেপে ধরি তাহলে দেখো এখানে কি হচ্ছে বলো? এ বার ইন্টু বি বার। এটার কারণে কি বলো? হোল বার। এখন দেখো এটা কিন্তু একটা সূত্র যায়, যদি সূত্রটা একটু পরে বুঝাই, আগে তোমরা সংক্ষেপে কেমনে করবা সেটা একটু দেখে নাও। আমি তো বলছিলাম
যে তুমি দেখো যখন তুমি দেখবা যে এরকম গুণ অবস্থায় হোলবার আছে, মানে বড় লাঠি দিয়ে তোমাকে কেউ মারতে আসছে, তুমি ডিমর্গানও তোমার মনে রাখা দরকার নাই, তুমি মনে রাখবা কিভাবে? অনেক সময় ডিমর্গানের সূত্র তুমি ভুলে যেতেই পারো। তাহলে তুমি খেয়াল করবা কি, যে তোমাকে বড় লাঠি দিয়ে কেউ মারতে আসছে কিনা। তুমি ছোটবেলার সেই জিদ্দি বাচ্চা, মনে করো ছোটবেলায় কি হতো, যদি বাবা আমাকে মারতে আসতো, লাঠি দিয়ে মতো করে মারলো, একটু বেশি ব্যথা পেলে তাহলে লাঠিটাকে কেড়ে নিয়ে সুন্দর করে ভেঙে ফেলে দিতাম। তুমি মনে করো সেই জিদ্দি ঘাটতারা রক্তারা বাচ্চাটা। তাহলে তুমি কি করবা জানো? সুন্দর, এই যে তোমাকে বড় লাঠি দিয়ে মারতে আসছে, তোমার টার্গেট হচ্ছে ওই লাঠিটাকে ভেঙে ফেলা। যেহেতু তুমি ঘাটতারা রক্তারা বাচ্চা, মানে জিদ্দি বাচ্চা, তাহলে তুমি আগে যে কাজটা করবা, এখানে যে চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন দিবা। দেখো এখানে গুণ চিহ্ন আছে না, তাহলে তুমি কি চিহ্ন দিবা? যোগ চিহ্ন দিবা। তুমি এই সিস্টেম ফলো করলে সার্বজনীন গেটের যতগুলো কোশ্চেন আসুক, তোমরা এই নিয়ম করলে তোমার অঙ্ক সূত্রও পারা লাগবে না, তোমার অটো বসালে দেখবো অঙ্ক হয়ে গেছে। তাহলে দেখো প্রথমে যখন তুমি দেখবা এরকম কোনো কিছু আছে, উপরে বড় লাঠি দিয়ে তোমাকে কেউ মারতে আসছে, মানে বড় লাঠি আছে মানে বার আছে, তুমি তখন কি করবা? এই গুণের জায়গায় আগে চিহ্ন চেঞ্জ করবা, কারণ তুমি তো সেই ঘাটতারা রক্তারা বাচ্চাটা। তাহলে তুমি কি করবা? গুণ চিহ্ন দিলা। গুণ চিহ্ন দেওয়ার পর দেখবা দুই পাশে তাকাও, কে কে আছে বলো। এই পাশে আছে এ বার, দাও এবার। এ পাশে আছে বি বার, দাও বি বার। দেওয়া শেষ। এবার তুমি কি করবে? এই লাঠিটাকে ভেঙে দিয়ে দাও। দেখো তাহলে ডাবল বার কাটাকাটি গেল, রইলো কে বলো? এ প্লাস বি। এ প্লাস বি মানে কোন গেট বলো? অর গেট। দেখো অরের মতো আচরণ করতেছে। কাহিনী কি ক্লিয়ার? হ্যাঁ, তুমি যদি এভাবে করো তাহলে তোমার জন্য ইজি। আমি একটু পর ভেঙে ভেঙে বুঝাবো এটা কিভাবে আসছে। তোমরা যখন পরীক্ষায় করবা তখন তো তোমরা সাইড নোট দিতেই হবে তোমার। তোমরা সংক্ষেপে আগে শিখে নি, তারপরে ভেঙে ভেঙে করবো। এবার আসো, সেম ভাবে আমরা যদি এটা করতাম, তাহলে এটার মধ্যে সেম ভাবে তোমরা বলো, এখান থেকে এ যাচ্ছে, নর যেহেতু বলছে তার মানে এখানে কিন্তু এরকম গেট হবে, নরই ব্যবহার করতে হবে, অন্য কোনো গেট এখানে থাকতে পারবে না। এখান থেকে বি যাবে, বি কে যখন পাঠাইলাম তখন তুমি খেয়াল করে দেখো এখানে পাইলাম বি বার। এবার তুমি বলো এটা যদি এরকম নরের মধ্যে দিয়ে যায় তাহলে এখানে কি পাবো বলো? এ বার যোগ বি, আমরা এখানে বি বার পাবো না? এবার বলো এটার জন্য কি হোল বার পাবো না? এবার একটু খেয়াল করে দেখো, এখানে যে কাজটা করছে ওখানে সেম কাজ করব। তাহলে আমি কি বলছিলাম বলতো? আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, আমি এখানে খেয়াল করে দেখলাম যে এখানে এবার আর বিবার, এবার আর বিবার যদি হয়, তুমি দেখো এই যে তুমি সেই জিদ্দি বাচ্চাটা, তাহলে দেখো এই যে যোগ চিহ্ন আছে, তাহলে চিহ্নটা আগে চেঞ্জ করবা। প্রথম কাজ হচ্ছে চিহ্ন চেঞ্জ করা। প্রথম কাজ কি বলো? চিহ্ন চেঞ্জ করা। তা চিহ্ন চেঞ্জ করলাম, চিহ্ন চেঞ্জ করার পর তারপরে তুমি বলো এখানে এই পাশে কে আছে, তুমি বলো এবার, এই পাশে কে আছে বলো বিবার, দিলাম। এবার বলো লাঠিটাকে ভেঙে কি করবা? দিয়ে দিবা। শেষ অঙ্ক। ডাবল বার কাটাকাটি মানে কে রইলো বলো? এবি। এবি মানে কি বলো? গুণ অবস্থায়, যে গুণ অবস্থায়। শেষ। তাহলে তুমি দেখো ন্যান থেকে নরও কিন্তু, মানে ন্যান থেকে অর এবং ন্যান থেকে এন্ডও কিন্তু শেষ। ক্লিয়ার? এখন যদি একটু ভেঙে ভেঙে তোমাদেরকে বোঝাই, আচ্ছা পুরোটা শেষ করি তারপরে ভেঙে ভেঙে বোঝাই দিব সাইড নোট সহ। তাহলে তোমাদের ন্যান থেকে অর গেল এবং এখান থেকে নর থেকে এন্ডও ক্লিয়ারলি চলে গেল। এবার তুমি দেখো একটাই বাকি, সেটা হচ্ছে ন্যান থেকে এন্ড বাকি। আমরা দেই চলো, এখানে একটাই বাকি, নর থেকে অর, তাই না? তো তুমি মনে রাখবা যখন নামে নামে মিলে যাবে তখন কিন্তু এই ধরনের চিত্র আঁকা যাবে না। নামে নামে মিলে গেলে তখন চিত্র আঁকতে হবে, এই যে দেখো এ পাঠাইলাম, বি পাঠাইলাম, দুইটা ইনপুট গেল এন্ড এর মধ্যে দিয়ে, তাহলে এখানে কি হবে বলো? এ ইনটু বি হোল বার। এবার তুমি আমাকে বলো এখান থেকে সেম জিনিস যদি আবারও যাইতো, এই যে উপরেরটার মতো, দেখো এখান থেকে এই তো আবার গেছিল, এই যে এই আবার গেছিল, তা তুমি দেখো এখান থেকে সংক্ষেপে যদি আমরা করি, তারপর আমরা ভেঙে ভেঙে করব। দেখো আমরা যদি এ আর বি কে আবার পাঠাইতাম তাহলে আলটিমেটলি এখানে তুমি বলো তো, এ আর বি যদি, মানে এ আর বি যদি যাইতো, কয়টা গেল এখান থেকে? দুইটা গেল না? তাহলে দুইটা বার দিয়ে দাও, তারপরে বারে বারে কাটাকাটি করে দাও। দেখো এ বি সংক্ষেপে করলে তুমি এভাবে করে দিবা। যদিও পরীক্ষার খাতায় সাইড নোট দিতে হবে, তো ভেঙে ভেঙে করলে কিভাবে করবে সেটাও আমরা দেখাবো, কিন্তু তুমি সংক্ষেপে করলে এভাবে করে ফেলো, কোনো সমস্যা নাই, তুমি তো বুঝতে পারছো এভাবে অ্যান্সার আসবে। ক্লিয়ার? তাহলে তুমি যদি এটা বুঝতে পারো তোমার নরও শেষ। একটু পর দেখাচ্ছি এটা কিভাবে আসে, খেয়াল করো। নরও তোমার শেষ, দেখো এ বি। তাহলে তুমি সংক্ষেপে যদি করো তাহলে এখানে কি বলো? এখানে আসবে কি বলো? এ প্লাস বি। এটার কারণে কি বলো? হোল বার।
এখন তুমি আমাকে বলো তো এখান থেকে আবারও কে যাচ্ছে, এখান থেকে কিন্তু a প্লাস বি হোল বার যাচ্ছে। a প্লাস বি হোল বার, দেখো a প্লাস বি হোল বার কয়টা যাচ্ছে, দুইটা যাচ্ছে, দুইটা টান দিয়ে দাও, দুইটা দাগ দিলে কি বারে বারে মনে করো লাঠি লাঠি মারামারি করে চলে গেল, তার মানে এখান থেকে কিন্তু বারে বারে কাটাকাটি চলে যায়, এখান থেকে থাকবে কিন্তু a প্লাস বি। তার মানে তুমি দেখো এই a প্লাস বি মানে কি বলো তো, অর, এই যে দেখো অর। আবার দেখো a ইন্টু বি মানে কি বলো, এন্ড, এই যে দেখো এন্ড। বোঝা গেছে? ক্লিয়ার? তোমরা সংক্ষেপে যদি মনে রাখো, অনেক জটিল টপিকটা খুব সহজভাবে বোঝাই দিছি। এটা যদি ভেঙে ভেঙে করতাম তখন কিভাবে করতাম খেয়াল করে দেখো। তুমি মনে রাখো এইটা সাধারণত তোমার ডি মর্গানের উপপাদ্যের সূত্র। তুমি যদি এটাকে এ ধরতা, খেয়াল করো, এটাকে বি ধরতা, তাহলে এটাকে ধরছি এ, এটাকে ধরছি বি, তাহলে তুমি একটু লক্ষ্য করে দেখো তো এ ইন্টু বি হোলবার না? তাহলে আমরা যদি সাইড নোটটা দিতাম তাহলে কি লিখতাম বলো, এ ইন্টু বি হোলবার না? এ ইন্টু বি হোলবার মানে কি বলো তো, এ ইন্টু বি হোলবার মানে এ বার ইন্টু বি বার, মানে এ বার প্লাস বি বার। আমরা তো জানি, মনে আছে কিনা ডি মর্গানের উপপাদ্যের সূত্রের সময় শিখাইছিলাম তোমাদেরকে, যোগ অবস্থায় হোলবার মানে গুণ অবস্থায় আলাদা বার, গুণ অবস্থায় হোলবার মানে যোগ অবস্থায় আলাদা বার। আবার বলো কি বলেছিলাম, যোগ অবস্থায় যদি হোলবার থাকতো তাহলে গুণ অবস্থায় আলাদা বার করতাম, গুণ অবস্থায় এখানে হোলবার আছে তাহলে যোগ অবস্থায় তুমি আলাদা বার করবা। ক্লিয়ার? তাহলে তুমি এখানে কি করবা বলো, এখানে গুণ অবস্থায় হোলবার আছে, যোগ অবস্থায় আলাদা আলাদা বার দিয়ে দিলাম আমরা। এখন তুমি আমাকে বলো এই অঙ্কটার মধ্যে এ কোনটা বলো তো, এই অঙ্কের মধ্যে এ কিন্তু আমার এ বার, তাহলে আমি সাইড নোট দিচ্ছি। তবে এই অঙ্কের মধ্যে বি কোনটা বলো তো, এই অঙ্কের মধ্যে বি কিন্তু আমার বি বার। এখন তোমরা আমাকে বলো এই অঙ্কের মধ্যে দেওয়া আছে কি এ ইন্টু বি হোল বার, এ ইন্টু বি হোল বার, সূত্রের এই পাশ দেওয়া আছে, আমরা এই পাশটা বানাবো। তা তুমি আমাকে বলো এই পাশটা যদি বানাই তাহলে এখানে আমরা সূত্র অনুযায়ী জানি এ বার, কি জানি বলো, এ বার। তাহলে অঙ্কের মধ্যে এ মানে কোনটা বলো তো, এ মানে দেখো তো, এ মানে আমার এতটুকু না? এ মানে তো আমার এতটুকু, তারপরে এই সূত্রের বারটাই হচ্ছে এই যে এটা। এই জায়গায় পোলাপান ভুল করে, তা সাইড নোট যখন দিবা তখন তোমরা এভাবে করে দিতে হবে। এবার দেখো প্লাস আছে, প্লাস দিছি সুন্দর, বি আছে, বি মানে কতটুকু, বি মানে কিন্তু আমার এতটুকু, তারপরে উপরে সূত্রের বার, এই সেই সূত্রের বার, দেখো বারে বারে কাটাকাটি, তারপরে কিন্তু তোমার এ প্লাস বি। বুঝে গেছে? তা আশা করি তোমরা এখান থেকে বুঝে গেছো সাইড নোট কিন্তু তোমার পরীক্ষার হলে অবশ্যই দিতে হবে, নাহলে 4 নাম্বারের মধ্যে 2 নাম্বার কেটে রেখে দিলে কিচ্ছু করার থাকবে না। এর জন্য সাইড নোট সহ দিবা। যেমন এটার ক্ষেত্রে সাইড নোট কি দিবা বলো, এটার ক্ষেত্রে সাইড নোট তুমি এভাবে দিয়ে দিতে পারো, a ইনটু a হোল বার ইকুয়াল টু কি বলো তো, a বার, এই সাইড নোটও দিয়ে দিতে পারো। যদি উপরেরটা না দিলেও চলবে, কিন্তু নিচের দুইটাকে, নিচের এগুলোতে কিন্তু অবশ্যই সাইড নোট লাগবে। তাহলে এটা যদি তুমি বুঝতে পারো এটাও তোমার শেষ। তাহলে তোমরা এটা বলো তো, এইটাকে যদি ধরতাম আমরা a, এটাকে যদি ধরতাম আমরা b, তাহলে এটাকে ধরছি a, এটাকে ধরছি b, a প্লাস b হোল বার, তাহলে তুমি আমাকে বলো a প্লাস b হোল বার যদি হতো, যোগ অবস্থায় হোল বার মানে আমরা কি জানি বলো, গুণ অবস্থায় আলাদা বার জানি, তাই তো? তাহলে আমরা একটু আগে কিন্তু তাই বলছি, গুণ অবস্থায় হোল বার মানে যোগ অবস্থায় আলাদা বার, আর যোগ অবস্থায় হোল বার মানে গুণ অবস্থায় আলাদা বার। ঠিক আছে? এখন তুমি খেয়াল করে দেখো সেম টু সেম ভাবে এই অঙ্কের মধ্যে এ কোনটা বলো তো, এ কিন্তু আমার এ বার, তাহলে আমরা সুন্দর করে এ বার দিলাম। এই অঙ্কের মধ্যে বি কোনটা বলো তো, এই অঙ্কের মধ্যে বি কিন্তু আমার বি বার, সুন্দর করে লিখে দাও। এখন তুমি খেয়াল করে দেখো অঙ্কের মধ্যে কি দেওয়া আছে একটু লক্ষ্য করে দেখো, এখানে দেওয়া আছে a প্লাস বি হোল বার, আবার বলছি a প্লাস বি হোল বার, তার মানে দেওয়া আছে a প্লাস বি হোল বার। আমার এই পাশ দেওয়া আছে, বানাইতে হবে এই পাশকে, আমার লাগবে হচ্ছে a বার, a কতটুকু বলো, a হচ্ছে আমার এতটুকু, আর উপরের সূত্রের বার এই যে সেই সূত্রের বার, তার উপরে ইনটু আছে, ইনটু দিলাম, b আছে, b মানে কতটুকু বলো, b মানে হচ্ছে আমার এতটুকু, আর উপরে সেই সূত্রের বার এই যে সেই সূত্রের বার, তারপরে কাটাকাটি কাটাকাটি চলে গেল, রইলো কে বলো, এ বি। দেখো সাইড নোট বুঝতে পেরেছো কিনা, বুঝে গেছে? তাহলে ঠিক এভাবে করে কিন্তু তোমরা সাইড নোটটা দিবা। এবারে সব পরেরটার মধ্যে যদি আমরা চলে যাই, এ এবং বি যদি এখান থেকে যাই, তো আমরা তো সংক্ষেপে করছিলাম যে এ বি এখান থেকে কয়টা গেল, দুইটা গেল, ডাবল বার দিয়ে দিছি, কাটাকাটি চলে গেছে, হয়ে গেছে, শেষ। কিন্তু আমরা যদি ভেঙে ভেঙে করতাম তাহলে কি করতাম বলতো, মনে করে এই গোল্লাটা এখানে নাই,
ইনটু অবস্থায় এই দুইটা ঢুকছে, তার মানে এখানে আলটিমেটলি কি জানি বলো তো, এ ইনটু বি হোল বার, এটার সাথে ইনটু অবস্থায় আছে আবারও কি বলো, এ ইনটু বি হোল বার। এখন তুমি এই গোল্লাটার জন্য কি টোটালটার উপর হোল বার দিবা না বলো? এখন তোমরা দেখো, আমি উপরে একটা কথা বলছিলাম, যমজ হলেই এ ইনটু এ মানে কি লিখছিলা, এ, যমজ হলে একটা দিছিলা, তাহলে এখানেও বলো, এখানেও কিন্তু এটা আর এটা তোমরা একটু খেয়াল করে দেখো, এইটা আর এটা কিন্তু সেম জিনিস, তার মানে এটাকেও তুমি কি ধরবা এ, এটাকেও তুমি কি ধরবা এ, তাহলে এ ইনটু এ হোল বার না? তাহলে তুমি তো জানো দুইটা এ একই রকম থাকলে একটা দিয়ে দিবা, তার মানে এখানে এ কোনটা, এখানে এ মানে হচ্ছে এ বি হোল বার, এ কোনটা বলো, এ বি হোল বার, তার মানে এ বি হোল বার মানে এই যে এতটুকু, এ বি হোল বার মানে কি বলো, এতটুকু, তারপরে ওই যে উপরের সূত্রের বার, এই যে সেই সূত্রের বার। তাহলে এখানে যে সাইড নোটটা দিব আমরা সেটা এরকম করে সাইড নোট দিব, সাইড নোটটা হচ্ছে খেয়াল করো, এ ইনটু এ হোল বার ইকুয়াল টু হয় হচ্ছে এ বার, তাহলে এই অঙ্কের মধ্যে এ কোনটা, এ হচ্ছে আমার এ বি হোল বার। তাহলে এই অঙ্কের মধ্যে যদি এ বি হোল বার এটা হয়, তাহলে তুমি এবার একটু খেয়াল করে দেখো, এই অঙ্কের মধ্যে সাধারণত আমরা চিন্তা করি এ ইনটু এ হোল বার, মানে এ ইনটু এ হোল বার এটা দেওয়া আছে, লাগবে হচ্ছে তোমার এ বার, এ কতটুকু বলো, এ তো শুধুমাত্র আমার কতটুকু বলো, এ হচ্ছে আমার এতটুকু, তারপরে আমার কি লাগবে বলো, এ বার লাগবে, তাহলে বার মানে কি, এই যে উপরে সূত্রের বার, ডাবল বার কাটাকাটি গেল, দেখো এ বি, এ বি তো রইলো। কাহিনী কি ক্লিয়ার না ভেজাল আছে বলো? সেম টু সেম ভাবে কি এটা পারবো না? একদম ইজি। দেখো তাহলে এটার মধ্যে তুমি কি করবা বলো, এটা আর এটা কি যোগ অবস্থায় যাবে না? আমি যদি ভেঙে ভেঙে করতাম a প্লাস বি হোল বার, এখান থেকে যদি আবারও করতাম এখানে প্লাস হবে অবশ্যই a প্লাস বি হোল বার, এবং এইটার কারণে কি বলো, টোটালটার উপর একটা ডাবল মানে চলে আসবে, একটা হোল বার চলে আসবে। এখন তোমরা একটু খেয়াল করে দেখো, এইটা আর এটা কি দুইটা দেখতে একই রকম না? তাহলে আমরা কি এখানে বলতে পারি না, আমরা কি এখানে বলতে পারি কিনা বলো, আমরা এখানে এভাবে করে বলতে পারি যে এ প্লাস এ হোল বার, দেখো দুইটা দেখতে একই রকমের জন্য দুইটাকে এ ধরছি, এ প্লাস এ হোল বার ইকুয়াল টু কি জানো বলো, এবার কিন্তু এই অঙ্কের মধ্যে এ কোনটা বলো, এ হচ্ছে আমার এ প্লাস বি হোল বার। তো তুমি একটু খেয়াল করে দেখো তো, এই অঙ্কের মধ্যে যদি এটা হয়, এবার একটু লক্ষ্য করে দেখো তো, এই অঙ্কের মধ্যে তোমার দেওয়া আছে কি বলো, এখানে দেওয়া আছে এ ইনটু এ, দেখো এ প্লাস এ হোল বার দেওয়া আছে, মানে এই পাশ দেওয়া আছে, কোন পাশ দেওয়া আছে বলো, এই পাশ, লাগবে কি তোমার এ বার, এ কতটুকু বলো, এ হচ্ছে তোমার এই যে দেখো এ প্লাস বি, এতটুকু হচ্ছে তোমার এ, আর উপরে সূত্রের বার, সেই সূত্রের বার দিয়ে দিলাম, বারে বারে কাটাকাটি চলে গেল, এখানে চলে আসলো অ্যান্সার এ প্লাস বি। আশা করি তোমরা ইউনিভার্সাল গেটের সম্পূর্ণটা বুঝতে পেরেছো, এবং এই ইউনিভার্সাল গেট যখন পরীক্ষায় আসবে, হয় তোমার এই পাশের তিনটা আসতে পারে, না হয় তোমার ওই পাশের তিনটা আসতে পারে। পরীক্ষায় কেমনে আসবে সেটা একটু বলে দিচ্ছি। তোমাকে যখন বলবে সার্বজনীনতা প্রমাণ করো, ন্যান্ডেডটা বললে তুমি এই পাশের সবগুলো করে দিবা, যদি নরেরটা বলে তাহলে তুমি এই পাশের সবগুলো করে দিবা। ন্যান নর গেল, এবং এইটা দিয়েই সব সৃজনশীল। তোমাকে কিন্তু এই যে লাস্টের এই যে কাহিনীটা বুঝাইলাম, এটা বাসায় আজকে কয়েকবার প্র্যাকটিস করার পর তারপরে আজকে যে টপিক গুলো এখন যেগুলো করাবো সেইগুলো তোমরা সলভ করার চেষ্টা করবা। তো দেখবা আশা করি তোমাদের এই টাইপের জিনিসগুলোর মধ্যে কখনো ঝামেলা হবে না। কি বলছে বোঝা গেছে? তবে একটু খেয়াল করে দেখো, এইটা যখন আসবে কিভাবে আসবে, তো তোমাকে এরকম ন্যান্ডের চিত্র দিয়ে বলবে ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ করে, এরকম বলতে পারে। সৃজনশীলে কিভাবে আসবে সেটা যদি আমি তোমাদেরকে একটু বুঝাই, যেমন সিকিউ হিন্টস এর মধ্যে তোমার দেয়া থাকবে, মনে করে একটা কোশ্চেন দেওয়া আছে এরকম, খেয়াল করো, মনে করে একটা কোশ্চেন দেওয়া আছে এরকম, এরকম দেওয়া আছে, আর একটা ফিগার দেওয়া আছে এরকম, দুইটা ফিগার এরকম অঙ্কন করা আছে, তো এটা ফিগার 1, এটা হচ্ছে ফিগার 2, হ্যাঁ, এটা ফিগার 1, এটা ফিগার 2। এবার খেয়াল করে দেখো, তোমাকে বলবে এটা সার্বজনীনতা প্রমাণ করতে, বা এটা দিয়ে সকল মৌলিক গেট গুলোকে বাস্তবায়ন করা যায় কিনা, এটা সার্বজনীনতা প্রমাণ করতে, বা তোমাকে বলবে এটা দিয়ে সকল মৌলিক গেট গুলোকে বাস্তবায়ন করা যায় কিনা। যায় বললেই তখন তুমি কি করবা, যদি উপরেরটা আসে তখন তুমি সুন্দর করে কোনটা দিবা, এই পাশের পুরাটা সুন্দর করে তুলে দিয়ে আসবা। আর ভিতরে কিছু লেখালেখি আছে, এগুলো বই থেকে পড়ে নিতে হবে।
আবার যদি নিচেরটা বলতো তাহলে আমরা কোনটা দিতাম বলো? সুন্দর করে নরের যতটুকু শিখছে ততটুকু তুলে দিয়ে আসতে হতো। আবার অনেক সময় তোমার কি করে, অনেক সময় দুইটাই কিন্তু একসাথে চায়। তোমরা বোর্ড কোশ্চেন গুলো যদি একটু ঘাটো, কলেজের অভ্যন্তরীণ কোশ্চেন গুলো যদি টেস্ট পেপার কিনে থাকো, টেস্ট পেপার থেকে যদি একটু ঘাটো, দেখো এই টাইপের এটাতে কোশ্চেন প্রচুর পরিমাণে আসে। ক্লিয়ারলি বুঝতে পেরেছি? এখান থেকে কিন্তু তোমাদের টোটাল ওভারঅল এভাবে করে আসবে। এখন আসো, যেহেতু আমাদের পুরোপুরি টপিকটা পুরোপুরি শেষ, এবার আসো এই যে সার্বজনীন গেট দিয়ে কি কি আসে। সৃজনশীল কোশ্চেন করা মানে সার্বজনীন গেট দিয়ে তোমাকে কোশ্চেন করবেই মাস্ট। তো এখান থেকে তোমাকে সরল সমীকরণ বের করতে বলতে পারে, কয়েকটা জিনিস তোমার আসতে পারে, আমি এখন সেগুলো আস্তে আস্তে দেখাবো প্রত্যেকটা। আমরা যদি টোটাল ওভারঅল আইসিটি ক্লাসে কি কি শিখছি সেটা যদি একটু সাম আপ করি, তারপরে যদি তোমাদেরকে এখানে ঢুকাই তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবা। একটু নড়েচড়ে বসি। এখন মনে করো আমরা একেবারে শুরুর যে ওই যে মৌলিক লজিক গেট, যৌগিক লজিক গেট পড়ছিলাম, ওটা একবার একটু মনে করে নিয়ে তারপর আমরা আজকের পরের টপিকে ঢুকবো। আমরা এখন আস্তে আস্তে প্র্যাকটিসে ঢুকে যাব। প্র্যাকটিস করলে তুমি দেখবে এটা ও ওয়াও এত জোস, এগুলো তো সহজ, আমি পারি। তুমি অলরেডি এগুলো সব শিখছো, পারো। এই সার্বজনীন গেটের পরে হচ্ছে তোমার আস্তে আস্তে আমরা কঠিনের মধ্যে যাব। এখন আসো, আমি তোমাদেরকে কি কি শিখাইছিলাম একটু রিকল করি। আমি তোমাদেরকে শিখাইছিলাম প্রথমে হচ্ছে মৌলিক গেট। আমরা কিন্তু এখন একবারে শেষ করব, হ্যাঁ? যদি আগে কোনো ল্যাকিংস থেকে থাকে এখন দেখলেও তোমরা পারবা। মনে করো তুমি জীবনও লজিক গেট করো না, তাও কোনো সমস্যা নেই, এই চারটুকু দেখলেও তোমরা পারবা, কোনো সমস্যা নেই। চলো, আচ্ছা মৌলিক গেট জানি তুমি কি কি জানো বলো তো? অর জানো না? আচ্ছা অর মানে জানি তুমি কি জানো বলো? যোগ। অরের চিত্র জানি তুমি কেমন জানো বলো? পান পাতার মতো। এরপরে যদি আমি তোমাকে বলতাম অ্যান্ড, অ্যান্ড মানে তুমি কি জানো বলো? গুণ। এ এন ডি, চিত্র কেমন হয় বলো? ডি এর মতো চিত্র হবে এমন। এরপর আমরা শিখছিলাম হচ্ছে নট। নট মানে কেমন বলো? নট মানে তো বিপরীত, বিপরীত মানে যেটা পাঠাবো তার বিপরীতটা আসবে, চিত্র ছিল এমন। আর একটা নটের আন্ডারে আর একটা গেট ছিল, সেটা হচ্ছে বাফার, সেটা চিত্রটা কেমন ছিল? এরকম এরকম ছিল না, সেটার চিত্রটা তোমার থাকবে হচ্ছে এরকম, তোমাকে বলেই দিবে যে এরকম, এই যে এই গোল্লাটা থাকবে না, তাহলে এটাকে তো আমরা বলছিলাম বাফার। কি বলেছিলাম বলো? বাফার, তাই তো? এগুলো সব মৌলিক গেটের মধ্যে ছিল। এবার আসলে যৌগিক গেট যদি আমি তোমাদেরকে বলতাম, যৌগিক গেট শিখছিলাম আমরা চারটা। তার মধ্যে হচ্ছে প্রথমটাকে আমরা বলছিলাম নর। নর মানে কোন কোন গেটের সমন্বয় বলো? নর মানে হচ্ছে অর আর নট। তাহলে অর গেট দেখতে কেমন ছিল? পান পাতার মতো। তাহলে এখান থেকে যদি এ আর বি কে পাঠাইতাম, খেয়াল করে দেখো তো এখানে কি পাইতাম? এ প্লাস বি। এখান থেকে যদি আবার নট যুক্ত, নট মানে ত্রিভুজ, মাথায় একটা গোল্লা। এবার তুমি দেখো নটের মধ্যে দিয়ে যাকেই পাঠাইতাম তাকে কি অবস্থায় পাইতাম? যোগ অবস্থায় হোলবার পাইতাম। যে চিত্রটাকে সংক্ষেপে কিভাবে করা যায়? সংক্ষেপে কিন্তু এভাবেও করা যায়, একটু আগে দেখলাম। তাহলে চলে গেল নর। এরপর আমরা শিখেছিলাম হচ্ছে ন্যান্ড। চলো ন্যান্ড মানে কি বলো? ন্যান্ড মানে আমরা জানি হচ্ছে এন্ড প্লাস নট। এন্ড গেট দেখতে কেমন? ডি এর মতো। এ ইন্টু বি যদি এখান থেকে যায়, এন্ড গেট মানে যদি গুণ, তাহলে এ ইন্টু বি কে গুণ অবস্থায় পাবো। নট মানে হচ্ছে ত্রিভুজ, মাথায় একটা গোল্লা, তাহলে এখান থেকে দেখো এ ইন্টু বি হোলবার অবস্থায় পাবো। যেটাকে সংক্ষেপে আমরা কেমনে করতে পারি বলো? সংক্ষেপে এভাবেও করতে পারি। এবং এই দুইটা গেটকে আমরা কি বলছিলাম বলো? এই দুইটা গেটকে আমরা বলছিলাম সার্বজনীন গেট। কি গেট বলেছিলাম বলো? সার্বজনীন গেট। এরপর আমরা শিখেছিলাম এক্স অর গেট। এক্স অর গেটের মধ্যে আমরা অর মানে কি বলেছিলাম? পান পাতার মতো। এখানে এ এবং বি। তারপরে আমরা কি শিখছিলাম বলো? এরপরে আমরা শিখছিলাম হচ্ছে এরকম করে, মনে কর এরকম করে শিখছিলাম। চিত্রটা আমি আবারও করতেছি। মনে করে এরকম করে শিখছিলাম হৃদয় ভাঙা। মানে আমরা তো অর মানে দিছিলাম এইটা, আর এক্স এর মানে, এক্স মানে কি? যে চলে গেছে, যে প্রাক্তন, সেই তো এক্স। এক্স মানে এরকম দেখবো বইয়ের মধ্যে কিন্তু এরকম একটু ফাঁকা চিত্র দেয়, তার মানে হৃদয় ভাঙা চিত্র। তার মানে এটা কি করলে কি বলো? এ এক্সক্লুসিভ বি, এরকমই তো পাইতাম। আর এক্স নর আমরা কি বলতাম বলতো? এক্স নর মানে হচ্ছে এক্স অর, এক্স অর এর সাথে আমরা যদি করতাম তাহলে কি আসতো বলো? এক্স অর মানে এ এক্সক্লুসিভ বি, এর এখানে একটা গোল্লা চলে আসতো, এটার উপর হোলবার চলে আসতো।
যদি এটাকে ভেঙে ভেঙে করতাম তাহলে কিভাবে করতা বলো? তাহলে কিন্তু ঠিক XOR তারপর এখানে নট গেট করতা। তাহলে এখানে A আর B, তাহলে এখানে আসতো কি বলো? A এক্সক্লুসিভ B, তাহলে এখানে আমরা কি পাইতাম বলো? এক্সক্লুসিভ B হোল বার, যেটাকে সংক্ষেপে আমরা কিভাবে আঁকছি? এই যেভাবে আঁকছি। লজিক গেট গুলো হয়ে গেছে। এই হচ্ছে আমাদের লজিক গেটের সব চিত্রগুলো। এখন হচ্ছে দেখো, আমি এক ঢিলে সব পাখি মারবো, এক ঢিলে সব পাখি। মনে করো লজিক গেট তুমি জীবনও ক্লাস পাও নাই, কোনো সমস্যা নাই, তুমি এটা দেখলেও হয়ে যাবে। তাহলে বলো, অর গেট ছিল দেখতে এমন, এন্ড গেট ছিল এমন, নট গেট ছিল এমন, আমরা যৌগিক গেট, মৌলিক গেট সবগুলা করা শেষ। এখন যদি তোমাকে বলি, যেহেতু দুই চলক আমরা করতেছি এ, খেয়াল করে দেখো বি, প্রথম গেটটার নাম হচ্ছে অর, এরপরে আমরা লিখবো নর। খেয়াল করো, আমি বুঝাই দিচ্ছি যদিও। এরপরে হচ্ছে এন্ড, এন্ড এর বিপরীত গেট কোনটা বলো তো? ন্যান্ড। এরপর আমরা শিখবো এক্সঅর, এক্সঅর গেটের বিপরীত গেট কোনটা বলো? এক্সনর। লক্ষ্য করে দেখো, চলক দুইটা আমরা কি করছিলাম? দুইটা শূন্য দুইটা এক, বাক্সটা নেই, কোনো ব্যাপারই না। চলো দেখো 0011। এখন আমরা আস্তে আস্তে যাব। অর মানে কি জানো বলো? যোগ। যোগ মানে দুইটা ইনপুটকে যোগ করবা, যোগ করো, 00 যোগ করো 0। আমরা কি বলছিলাম মনে আছে? যোগের সময় তুমি সহজ ভাষায় মনে রাখবা, ইনপুটের মধ্যে যোগের সময় এক বা একাধিক ইনপুট 1 দেখলে আউটপুট 1 দিয়ে দিবা। তাহলে এখানে 0, এখানে কি করলাম? দুঃখিত, একটু মিস্টেক হয়েছে, একটি ভুল সারা জীবনের কান্না, একটু মিস্টেক করে ফেলেছিলাম। চলো এখানে 0101 হবে, হ্যাঁ ঠিক করে নাও একটু। আচ্ছা 0101 হবে। আচ্ছা এবার একটু খেয়াল করে দেখো, ওয়েট, তাহলে দেখো 00 করলে কিন্তু 0, এবার দেখো তো 01 যোগ করলে কত হয়? 1, 10 যোগ করলে কত হয়? 1, 11 যোগ করলে কত হয় বলো? 1। তাহলে তুমি মনে রাখবা, যোগের সময় যে কোনো একটা 1 থাকলে 1 দিয়ে দিবা, শেষ, অর গেল। এবার তুমি আমাকে বলো, অরের বিপরীত গেট কোনটা বলো তো? অরের বিপরীত গেট কিন্তু নর। তোমার অবজেক্টিভে আসে, বলবে অর গেটের বিপরীত গেট কোনটা? আমরা কি বলবো? নর। আবার জিজ্ঞেস করবে নর কোন গেটের বিপরীত? আমরা বলবো অর। ঠিক আছে, তাহলে বলো অর গেটের বিপরীত গেট কোনটা? নর। নর কোন গেটের বিপরীত? অর। মাশাআল্লাহ হয়ে গেছে। তাহলে বলো এটা যদি পারি এটা কোনো ব্যাপার? এটার বিপরীত তার মানে 1, বাকিগুলো কি বলো? 0। দুটো ডান। এরপর তুমি বলো এন্ড, এন্ড মানে কি জানো? গুণ না? এই দুটাকে গুণ করবা, গুণের সময় মনে রাখবা যে কোনো একটা 0 থাকলেই 0। তাহলে এখানে 0 আছে মানে 0, এখানেও 0 আছে মানে 0, এখানেও 0 আছে মানে 0, এখানে কি দুইটাই 1 আছে তার মানে 1 হবে। তাহলে বলো তো এন্ড গেটের বিপরীত গেট কোনটা বলো? ন্যান্ড। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করি ন্যান্ড কোন গেটের বিপরীত, কি বলবা? এন্ড এর বিপরীত। আবার যদি বলি এন্ড গেটের বিপরীত গেট কোনটা, কি বলবা? ন্যান্ড। ওয়াও জোস, পারতেছো। তাহলে বলো এখানে কি বলো? এগুলো তার বিপরীতটা আসবে না? এবার আমরা চলো এক্স, এক্স অর বলেছিলাম, এক্স অর এর মধ্যে একটু ঘাপলা ছিল, তোমাদের একটু ঝামেলা ছিল। বলছিলাম এক্স অরটা তুমি কেমনে মনে রাখবা? এক্স অর মনে রাখার বিষয় হচ্ছে, বলছিলাম তোমরা এই যে এখান থেকে শুরু করে এই যে কম্বিনেশন গুলো আছে, এই কম্বিনেশন গুলোর মধ্যে তাকাবা, এই কম্বিনেশন গুলোর মধ্যে দেখবা, এই কম্বিনেশন গুলোর মধ্যে দেখতে হয় যে বিজোড় সংখ্যক 1 আছে কিনা। দেখো তো এই যে এই স্টেপটার মধ্যে তাকাও এবং এই স্টেপটার মধ্যে তাকাও, এই দুইটা স্টেপের মধ্যে তাকাও, মনে করে এই দুইটা স্টেপের মধ্যে তাকাও। এই দুইটা স্টেপের মধ্যে দেখো 0101, এখানে 1 একা আছে। তুমি প্রত্যেকটার মধ্যে খেয়াল করবা কি জানো? আমি মুছে দিচ্ছি যদিও। প্রত্যেকটার মধ্যে দেখো এই যে স্টেপটার দিকে তাকাও, আচ্ছা ওয়েট করো, এখানের মধ্যে মনে করো এই যে এই স্টেপটার দিকে তাকাও এবং এই স্টেপটার দিক থেকে তাকাও। তাহলে আমরা দেখবো কতটুকু বলো? আমরা দেখবো তো মূলত সাধারণত এই যে এতটুকু, এতটুকু খেয়াল করো, এই যে এতটুকু ইনপুট, ইনপুট তো আমার এতটুকু ছিল না, তো এতটুকুর মধ্যে তুমি খেয়াল করো, দেখো এখানে 0 এবং 1। আমরা কি বলছিলাম? তোমার ইনপুটের মধ্যে খুঁজতে হবে, পুরা সবগুলো ইনপুট দেখার পর তুমি দেখবা বিজোড় সংখ্যক ইনপুট 1 আছে কিনা। তাহলে এখানে 1 একা আছে, বিজোড় সংখ্যক একটা মানে একটা বা তিনটা, তার মানে একটা থাকলে এখানে কি দিবা বলো? 1, এখানেও একটা আছে তার মানে এখানে 1, বাকি সবগুলো ঘরে কি দিতাম বলো? 0। ক্লিয়ার? বাকি সবগুলো ঘরে কি দিতাম বলো? 0। তাহলে তুমি যদি XOR পারো, XNOR কি কোনো ব্যাপার? তাহলে এটা এটা এই যে দেখো, তোমরা আমাকে কমেন্টস করে জানাও তো এখানে
কোনটা বুঝতে অসুবিধা আছে কিনা? এবং এখানে কিন্তু একটা গেট আঁকি না এখনো। কোন গেট বলো তো, দেখে ধরতে পারো কিনা? এখানে কিন্তু একটা গেট আঁকি নাই, এক্স্যাক্টলি নট গেট। নট গেট এখন আঁকি নাই, কেন আঁকি নাই বলো তো? কারণ তুমি দেখো প্রত্যেকটার মধ্যে ইনপুট আমাদের এখানে দুইটা আছে, কিন্তু নটের মধ্যে ইনপুট আমার কয়টা? তাহলে এটার মধ্যে কি আঁকা যাবে? এর জন্য আমরা কি নট গেটটাকে আলাদা করে আঁকি, চলো এ আর এ বার। নটের মধ্যে আমরা জানতাম 0 থাকলে এখানে 1 হয়, 1 থাকলে এখানে 0 হয়। এই হচ্ছে আমাদের কি বলো টোটাল ওভারঅল বেসিক লজিক গেট, কম্পাউন্ড লজিক গেট, যেটা আমরা পুরো প্রথম একটা ক্লাসে সম্পূর্ণটা বুঝাইছিলাম, সেটা আমি এখন তোমাকে 2 মিনিটে বুঝাই দিলাম। কাহিনী কি ক্লিয়ার? যদি তুমি আগে কোনো ক্লাসও না করো কোনো সমস্যা নাই, তুমি এখান থেকে এতটুকু দেখলেও তোমার এখান থেকে অনেকগুলো অ্যান্সার পাবা করতে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে মৌলিক এবং যৌগিক গেট গুলো কিভাবে পরীক্ষা আসতে পারে এক নজরে দেখে নিলাম আমরা। এক নজরে আমরা 2 মিনিট 5 মিনিটের মধ্যে আমরা শেষ করলাম। তুমি দেখলে বলে দিতে পারবে এখন। তুমি ওই বড় ক্লাস না করলেও ওই যে প্রথমটা যদি করছো ওই নোট এখন তোমার জন্য নখদর্পণে হয়ে গেছে। আমি তোমাকে সেটাই শেখাই দিলাম এতক্ষণ। ওকে, এবার আসো টোটাল ওভারঅল শিখছিলাম হচ্ছে মৌলিক গেট, তারপরে তোমাদের বলছিলাম ডি মর্গানের উপপাদ্যের সূত্র। এখন ডি মর্গানের উপপাদ্যের সূত্র কিভাবে আসতে পারে সেটাও একটু আলোচনা করি চলো। ডি মর্গানের উপপাদ্যের সূত্র আমরা বলছিলাম, যদি মনে করো তোমাকে কিচ্ছু বললো না, উদ্দীপকে বললো না কিচ্ছু যে তুমি কিভাবে করবা, যেমন তোমাকে বললো ডি মর্গানের উপপাদ্যের সূত্র প্রমাণ করো, তাহলে তুমি জানো ডি মর্গানের উপপাদ্যের সূত্র হচ্ছে দুইটা। এক নাম্বার হচ্ছে কি বলো, যদি যোগ অবস্থায় হোল বার হয় তাহলে তুমি গুণ অবস্থায় আলাদা বার করবা। 2 নাম্বার হচ্ছে কি করবা বলো, গুণ অবস্থায় হোল বার করলে যোগ অবস্থায় আলাদা বার করবা। এরকম করে করবা না? এখন দুইটা সূত্র প্রমাণ করতে বললে এটা তো তোমাদেরকে শেখানো হয়েছে, কিন্তু তোমাদের যদি শুধুমাত্র একটা সূত্রে প্রমাণ করতে বলতো, যেমন তোমাকে শুধুমাত্র বলা হলো কি বলো, a প্লাস বি হোল বার ইকুয়াল টু তোমাকে a বার ইন্টু বি বার, আমি শুধু একটা সূত্র প্রমাণ তোমাকে দেখাই দিই। যদি শুধুমাত্র একটা সূত্রের প্রমাণ বলতো তাও কোনো ব্যাপার না, তোমাকে তো সিস্টেম আমি শিখাইছি। তুমি কি করবা তাহলে, এটার মধ্যে তুমি মনে করো তোমার এই দ্বিতীয় সূত্র বলে নাই, শুধুমাত্র প্রথম সূত্রের প্রমাণ করতে বলছে, বলতেই পারে এরকম। দুইটা করতে বললে তো দুইটা কিভাবে করে সেটা তুমি দেখছো তোমাদের এর আগের ক্লাসগুলোতে, একদম প্রথম ক্লাসে আমি তোমাকে দেখাইছি। এখন তুমি এটার মধ্যে তাকাও, যদি কেউ না দেখে থাকো অবশ্যই প্রথম লেকচারটা দেখে আসবা, লজিক গেটের প্রথম লেকচারটা দেখে আসবা, ওটার মধ্যে খুব সুন্দর করে করা আছে, যারা যারা দেখো না এখান থেকে দেখে নিতে পারো। তো তুমি যখন এই সূত্রটা প্রমাণ করবা তখন তুমি খেয়াল করো, তখন তোমাকে কি করতে হবে বলো, বক্স কয়টা হবে তোমাকে আগে সেটা ধরায় দিচ্ছি। দেখো এখানের মধ্যে ইনপুট কে কে, দুইটা না, এ এবং বি, তাহলে এ নিলা বি নিলা। এটা দেখার পরে তোমাকে কি দেখতে বলছিলাম, যেটার মধ্যে যে সমীকরণটা আছে সেই সমীকরণটার মধ্যে ইন্ডিভিজুয়াল বার আছে কিনা। তো এখানে বার আছে না, দেখো এ বার আছে, এবার নাও, বি বার আছে, বি বার নাও, শেষ। এরটুক তো তোমার সবগুলোর ক্ষেত্রে সেম। এবার তুমি কি করবা বলো তো, এ প্লাস বি হোল বার না, কি করবা, এ প্লাস বি হোল বার, খেয়াল করে দেখো এ প্লাস বি হোল বার, আমি কি বলছিলাম, তুমি এক নাম্বার সূত্রটাকে যে বারটাকে চেপে ধরো, চেপে ধরলে কি দেখতে পাচ্ছ বলো, এ প্লাস বি, তারপরে ছেড়ে দিলে কি দেখতে পাচ্ছ বলো, এ প্লাস বি হোল বার, এরপরে তুমি বলো এখানে কি দেখতে পাচ্ছ, এ বার ইন্টু বি বার, এ বার ইন্টু বি বার। বলো বুঝতে কোথাও সমস্যা আছে কিনা, আমাকে একটু কমেন্টস করো, বুঝতে কোথাও সমস্যা আছে কিনা আমাকে একটু কমেন্টস করে জানাও, এতটুকু বুঝতে কোথাও সমস্যা আছে কিনা, ক্লিয়ার কিনা বলো। তাহলে তোমাকে সেম ভাবে যদি আমি পরেরটুকু করতে দিতাম সেটাও কিন্তু তুমি করতে পারতা, তাই না? সেম ভাবে যদি পরেরটুকু করতে দিতাম তাহলে তুমি সেটাও পারতা না। তোমাকে যদি শুধুমাত্র ওই পাশেরটা প্রমাণ করতে বলতো, যেমন তোমাকে বললাম এ বি হোল বার ইকুয়াল টু কি বলছে বলো, এ বার প্লাস বি বার, কোনো ব্যাপার বলো, এ এর জন্য একটা ঘর, বি এর জন্য একটা ঘর, এ বারের জন্য একটা ঘর, বি বারের জন্য একটা ঘর, তারপরে কি করবা বলো, এ বির জন্য একটা ঘর তৈরি করবা, এ বি হোল বারের জন্য একটা ঘর তৈরি করবা, আর একটা কি বলো, এ বার প্লাস বি বার, এগুলো তো ছোট বাচ্চাদের কাজ, তোমাদের অলরেডি শিখাইছি, তাই না? তা আশা করি এইটা থেকে তোমাদের কোনো সমস্যা হবে না। তোমাদের এখন নতুন কিছু শেখাবো আমি, যেগুলো সাধারণত তোমাদের এখান থেকে আসবে, সেই বিষয়গুলোর মধ্যে একটু যাই।
তাহলে ডি মর্গানের উপপাদ্যের সূত্র এভাবে আসতে পারে, যদি কখনো কোনো কিছু না বলে দুই চলকেরটা করবো, আর তিন চলকেরটা করতে বলো তো তিন চলকেরটা তোমরা করতে পারবে। আমি তোমাদেরকে দেখাইছিলাম তিন চলকেরটাও কিভাবে করে। এরপর আমরা শিখছিলাম এনকোডার, ডিকোডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন, সার্বজনীন গেট। আজকে পর্যন্ত এগুলো আমরা করছি। এখন আসো পরীক্ষায় তোমাকে আরো কিছু কোশ্চেন আসতে পারে। যেমন পরীক্ষায় তোমাকে 4টা প্যাটার্ন থেকে কোশ্চেন আসতে পারে। প্রথমে যে কোশ্চেনটা আসতে পারে যে তোমাকে একটা সমীকরণ দিয়ে দিবে, সেই সমীকরণ থেকে তোমাকে সত্যক সারণী তৈরি করতে হবে। আমি সব দেখাই দিব আজকে লজিক গেটের A to Z। এটা থেকে তুমি কেমনে বানাবা? মনে করো একটা সমীকরণ তোমাকে দিলাম, মনের মাধুরী মিশে মনে করে a বার b বার প্লাস ab এরকম করে এরকম করে এরকম করে দিলাম। আমি যে সিস্টেমটা ধরাই দিচ্ছি, তারপরে কাজ তোমরা নিজেরা করবা। এরকম দিছি, এটা কিন্তু আমার ওই যে এটা আবার বার মনে করুন, এটা হচ্ছে তোমার ওই যে আন্ডারলাইন। এবার তুমি খেয়াল করে দেখো, তো এতটুকু যদি তোমার কোশ্চেন হয়, তুমি এভাবে সত্যক সারণী যদি তৈরি করতা, সত্যক সারণী তৈরি করার সিস্টেম কি বলো? এই মাত্র ডি মর্গানের উপপাদ্যের সূত্রের মধ্যেও শিখছো তুমি। তো তুমি মনে রাখবে এখান থেকে বাদ যাবে না একটি শিশুও, সবগুলো থাকতে হবে। তাহলে এখান থেকে মনে করো, আচ্ছা একটা কাজ করি, এখান থেকে মনে করো এটাকে কেটে দেই একটু, হ্যাঁ এখানে এ বি দিই। ওকে, তাহলে তুমি খেয়াল করে দেখো এখানের মধ্যে টোটাল মেইন ইনপুট কে কে বলো? এ বি। প্রথমে এটা করবা, তারপরে ডি মর্গানের উপপাদ্যের সূত্রের মধ্যে তোমাকে শেখাইছে, এরপরে দেখবা কি বলো ইন্ডিভিজুয়াল বার আছে কি। তুমি দেখো এখানে ইন্ডিভিজুয়াল বার আছে না, এ বার, তাহলে এ বার দাও। তারপরে কি আছে বলো? বি বার দাও। ডান। এবার তুমি দেখো এখানে কি আছে, শুধু এ বি আছে না, এ বি দাও, সবগুলোই থাকতে হবে তোমার, দিলাম। এখানে আমরা যদি এই বারটা বাদ দিয়ে নিচের টুকু চিন্তা করতাম, তাহলে কি এ বার বি বার একসাথে আছে না, একসাথে অবস্থায় দিলাম। তারপরে দেখো এবার বিবারের উপর আবার হোলবার আছে না, তাহলে হোলবার অবস্থাও দিলাম। এবার তুমি দেখো এইটার সাথে এইটা কি অবস্থায় আছে? যোগ অবস্থায় আছে না, তার মানে তুমি লিখবা এ বি প্লাস এ বার বি বার হোলবার, এটার সাথে এটাও তোমার লিখতে হবে। তারপরে কিন্তু এটার উপর আবার হোলবার আছে, তার মানে তোমার আরো একটা বক্স তৈরি করতে হবে। সেটা হচ্ছে কি বলো? এ বি প্লাস এ বার বি বার হোলবার এবং এই টোটালটার জন্য একটা হোলবার। এই হচ্ছে তোমার বক্স। তাহলে এইভাবে করে তুমি কি করবা? সমীকরণ থেকে সত্যক সারণী তৈরি করবা। সমীকরণ থেকে সত্যক সারণী তোমাকে এইভাবে তৈরি করতে হবে। তারপরে ভিতরের কাজগুলো তো তোমরা পারবা। এখানে দুইটা চলক যেহেতু, তার মানে দুইটা শূন্য দুইটা এক, এটা দেখাবো না আমি, যদিও তোমরা এটা ইজিলি পারবা। আচ্ছা দেখো খেয়াল করো, তোমরা ইজিলি পারবা না বলো? এখানে কি বলো? 0 1 0 1। এখানে কি বলছে? এবার মানে এই ঘরের বিপরীতটা মানে 1 1 0 0। বিবার মানে এই ঘরের বিপরীত বলো 1 0 1 0। আচ্ছা এবার একটু খেয়াল করে দেখো, এ বি মানে কি? এই দুইটার গুণ অবস্থায়, তাহলে গুণ অবস্থায় যদি পাইতাম 0 0, সবগুলো 0 ছিল, লাস্টেরটা 1। দেখো এখানে বলছে এই দুইটার গুণ, তাহলে এই দুইটার যদি গুণ করতাম 1, বাকিগুলো কি সব 0 ছিল? হ্যাঁ দেখো একটা 0 থাকলে তো 0 করতাম। এখানে কি বলছে? এই ঘরের বিপরীতটা, তার মানে কি এটা 0, বাকি সবগুলো কি 1। এখানে কি বলছে বলো? এইটা আর এটা যোগফল, যোগের সময় যে কোনো একটা 1 থাকলে কি 1, আর এটা কি এটার বিপরীতটা, তার মানে কি বলো? 0 0 0। কোনো ব্যাপার এগুলা বলো? সমীকরণ থেকে সত্যক সারণী কোনো ব্যাপার কিনা বলো? আমাকে একটু জানাও এটা কোনো ব্যাপার কিনা। ওকে, কারা কারা আছো আমি একটু দেখছি, আমাকে একটু জানাও যে এটা ব্যাপার কিনা বলো। আশা করি লজিক গেট যে চ্যাপ্টারটাকে তোমরা অনেক বেশি ভয় পাও, সেগুলো কিন্তু খুব সহজ করে তোমাদেরকে বোঝাই দিচ্ছি, এবং এই লজিক গেটে কিন্তু আশা করি তোমাদের আর এরপরে কোনো সমস্যা থাকবে না। বুঝাতে পারছি? তাহলে দেখো আমরা যদি সমীকরণ থেকে সত্যক সারণী বুঝি, তাহলে পরের প্যাটার্নও বুঝতে পারবো। পরের প্যাটার্নটা তোমার আসবে সত্যক সারণী থেকে সমীকরণ, সত্যক সারণী থেকে কি বলতো? সমীকরণ। তো সেটা কিভাবে থাকে সেটা একটু দেখাচ্ছি চলো। মনে করে একটা সত্যক সারণী দিলাম এরকম এ বি। এই সত্যক সারণীগুলো সবসময় যে লজিক অনুযায়ী থাকবে বিষয়টা এমন না, মনের মাধুরী মিশে যে কোনো কিছু থাকতে পারে। মনে করেন দিলাম 0, এটা 0, এটা 1 1। এখন সৃজনশীলে একটা কোশ্চেন, যেহেতু এটা দিসি কোশ্চেন, সুন্দর করে বুঝাই দিই। এখন মনে করো এটা হঠাৎ করে, এটা তো এরকম ছিল না, আচ্ছা
তোমাকে এই কোশ্চেনটা দিয়ে এরপরে বললাম যে উক্ত চিত্রটি কোন গেটকে প্রতিনিধিত্ব করতেছে। ভালো কোশ্চেন, যেহেতু সামনে আসছে আমি বলে দিই। তোমাকে বলা হলো উক্ত চিত্রটি কোন গেটকে প্রতিনিধিত্ব করতেছে সেটা অঙ্কন করো। এই কোশ্চেন যখনই আসবে তোমরা আটকে যাবা। দেখো তুমি এখন চিন্তা করো, আমরা যতগুলো গেট শিখছি, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এটা কোন গেটের মধ্যে ছিল, এটা এই সত্যক সারণীটা আসলে কোন গেটের, অর এন্ড নট, এক্স অর এক্স নর, না নর ন্যান, কোনটা? এখন কিন্তু তোমরা ঝামেলায় পড়ে যাবা। এই ঝামেলা থেকে বাঁচানোর জন্যই মূলত যে কাজটা করছিলাম সেটা হচ্ছে, ওই যে কিছুক্ষণ আগে তোমাকে একটা পুরা চার্ট দিয়ে অঙ্ক করাইছিলাম না, তার মানে তুমি কি করবা, চিকনে ওই যে ওই রাফটা করে ফেলবা। এটা তোমার খাতায় করতে বেশি সময় লাগবে না, তুমি সুন্দর করে এই রাফটা করে ফেলবা। এই রাফটা করলে দেখো তোমার জন্য ইজি। দেখো এটা কিন্তু এই যে দেখো আমি এটা দিছি। যখন এই টাইপের কোশ্চেন আসবে, অনেক সময় বোর্ড কোশ্চেন কিন্তু এরকম টাইপের দেয়, দুইটা বক্স পাশাপাশি দিয়ে দেয়, মনে করে এরকম দুইটা বক্স পাশাপাশি দিয়ে দেয়, মনে করে আরেকটা বক্স দিলাম এ, আরেকটা দিলাম বি, এরপরে মনে করে দিলাম এক্স হচ্ছে একটা আউটপুটের নাম 0011, তারপরে সুন্দর করে এখানে 0101, এরপরে মনে করে এখানে দিলাম এইটা। থাকতেই পারে, থাকতেই পারে এরকম। তাহলে এখন যদি তোমাকে বলে এটা কোন গেট ব্যাখ্যা করো, তাহলে পারবা না। এখন যদি তোমাকে বলে এটা কোন গেট ব্যাখ্যা করো, পারবো না বলো। তো সুন্দর করে এরকম টাইপের কোশ্চেন আসলে তুমি রাফের মধ্যে কি করবা, ওই যে একটু আগে যে বক্সটা করাইছি না, এই বক্সটা সুন্দর করে এঁকে ফেলবা। তা বক্সটার মধ্যে কি কি বলছি মনে রাখবা, কি বলো, অর, অরের বিপরীত গেট হচ্ছে নর, এন্ড, এর বিপরীত গেট হচ্ছে ন্যান, এক্সর, এক্সর এর বিপরীত গেট হচ্ছে এক্স নর। শেষ। এটা করে ফেললে এটা তোমার অনেকগুলো অবজেক্টিভে তোমাকে হেল্প করবে, অনেকগুলো সিকিউতে তোমার হেল্প করবে। সিকিউতে আসতে পারে, এটা থেকে অবজেক্টিভ কাজে লাগতে পারে। ঠিক আছে, তুমি যদি রাফে করে ফেলতে পারো তাহলে তোমার জন্য এটা সব থেকে বেস্ট। ক্লিয়ার? তাহলে আশা করি তোমরা আমি কি বলতে চাচ্ছি সেটাও বুঝতে পেরেছো। যেটা আমাদের এটা বোঝানোর জন্য আমাদের হঠাৎ করে কোশ্চেনটা আসছে, তাই মনে পড়ছে, তাই বলে দিলাম, যেহেতু তোমাদের সামনে এটা লাগবে। এবার আসো সত্যক সারণী থেকে যদি সমীকরণ তৈরি করি, আমি এটা করে দিব, তোমরা এইটা আমাকে করে দিবা। তোমরা বলো তো, এই সমীকরণটা যখন করব তখন তুমি কি করবা? অলরেডি তোমরা এগুলো পারো, জানো, আমি তোমাকে জাস্ট আবার ধরাই দিচ্ছি। তোমাকে আমি বলছি সত্যক সারণী থেকে সমীকরণ তৈরি করতে। তা সমীকরণ তৈরি করার সিস্টেম, এটা হচ্ছে আমার আউটপুট না, বলো। আউটপুটের মধ্যে কোথায় কোথায় 1 আছে সেটা দেখবা, 1 এর বরাবর বাম দিকে তাকাবা। দেখো তো এ এর ঘরে 0 আছে, তার মানে কি বলো, এ এর উপর বার। আমরা বলছিলাম যেখানেই 0 সেখানেই বার, মনে আছে? হ্যাঁ, এর আগে আমরা করছিলাম এ এর ঘরে 0 আছে মানে এ এর উপর বার, বি এর ঘরে 1 আছে মানে বি এর উপর বার হবে না, শুধু বি হবে। প্রথম 1 এর কাজ শেষ মানে আমরা প্লাস চিহ্ন দিব, এরপরে এই 1 এর বরাবর আবারও তাকাও, দেখো এ এর ঘরে 1 আছে, এর ঘরে 1 আছে মানে কি শুধুমাত্র এ হবে, এর ঘরে 1 আছে মানে শুধুমাত্র এ হবে। দেন বি এর ঘরে কি আছে বলো, বি এর ঘরে 0 আছে, তার মানে এখানে কি হবে বলো, বি বার হবে। তাহলে এখানের মধ্যে আমরা কি পেলাম বলো, এটাই তো তোমার অ্যান্সার। তুমি জিরোর ঘরগুলো কি ধরবা? জিরোর ঘরগুলো কি কিন্তু ধরা যাবে না। বলো তোমরা এটা বুঝতে পেরেছো কিনা, এবং পাশেরটা পারবা কিনা? হ্যাঁ বলো, পাশেরটা পারবা কিনা? আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, তোমরা বলো এতটুকু ক্লিয়ার কিনা, সবাই আমাকে জানাও। এটা পারলে এটা কি কোনো ব্যাপার, বলো এটা কি কোনো ব্যাপার? তা সুন্দর করে তোমরা যদি এই সমীকরণটা বের করো, পারবা না? শুধুমাত্র দেখতে হবে 1 এর গুলো, 1 এর বরাবর বাম দিকে তাকাবো, দেখবো এখানেও শূন্য এখানেও শূন্য, আমরা বলেছিলাম 0 থাকলেই বার। তো এর ঘরে 0 মানে এ এর উপর বার, বি এর ঘরে 0 মানে বি এর উপর বার। ওয়াও কি জোস। তারপরে বলো প্লাস চিহ্ন দিবা, এই লাইন কি ধরবা? অনেকে কিন্তু এই লাইনে ধরবে, সাবধান, যেহেতু এখানে 0 আছে, এটা কি ধরা যাবে না? এটা কি ধরা যাবে বলো তো? এটাও ধরা যাবে না। কিন্তু তুমি যখন এটা করবা, এটার বরাবর বাম দিকে তাকাও, কারণ এখানে তো কিন্তু 1 আছে, এটা তোমার দেখতে হবে। দুইটার মধ্যেই 1 আছে, তার মানে তুমি কি করবা বলো, এ আর বি। কাহিনী ক্লিয়ার না ভেজাল আছে বলো? ক্লিয়ার না ভেজাল আছে? আশা করি তোমরা সত্যক সারণী থেকে সমীকরণ কেমনে করে সেটাও বুঝতে পারছো। এগুলো সব আসে, খ নম্বরের কোশ্চেনের জন্য আসে, গ নম্বরের কোশ্চেনের জন্য আসে।
এগুলো থেকে সরল কিভাবে আসবে, সিম্পলিফিকেশন কিভাবে আসবে সেগুলো আমি বলে দিচ্ছি। যদি সময় থাকে ইনশাল্লাহ আমরা সবগুলো আলোচনা করে দেব ইনশাল্লাহ। তো দেখো, সত্যক সারণী থেকে সমীকরণ যদি আসে তাহলে তোমাদের এইভাবে এই টাইপের কোশ্চেন আসতে পারে। তা আশা করি সত্যক সারণী থেকে সমীকরণ তোমরা পারবা, কোনো ব্যাপারই না। এরপরে আমি যদি তোমাকে বলি কোন একটা সমীকরণ দিলাম, মনে করো কোন একটা সমীকরণ দিলাম, সমীকরণটা থেকে তোমাকে বললো লজিক সার্কিট তৈরি করতে, লজিক সার্কিট বা লজিক গেট তৈরি করতে। এন্ড সমীকরণটা আমি মনের মাধুরী মিশিয়ে দেই, চলো সমীকরণটা মনের মাধুরী মিশিয়ে দেই। মনে করো এরকম দিলাম, এইরকম দিলাম, ওয়াও কি কিউট, এইরকম দিলাম, ঠিক আছে। আচ্ছা, এই লাইনটাকে একটু কাটিয়ে নিলে আবার এই লাইনটা দেখে আবার কনফিউজড হয়ে যেতে পারো। মনে করো সমীকরণ থেকে কি বলছি বলো, সমীকরণ থেকে লজিক সার্কিট তৈরি করতে বলছি, হ্যাঁ মনের মাধুরী মিশিয়ে দিছি আমি। এখন যদি তোমাকে এরকম টাইপের সমীকরণ দেয়, এটা দিয়ে লজিক সার্কিট তৈরি করতে বলে, লজিক সার্কিট তৈরি করতে বলে, তখন তুমি কিভাবে করবা? একদম সহজ ভাবে তুমি চিন্তা করবা। তো চিত্রটা একবার কিভাবে একটু খেয়াল করে দেখো, এগুলো যদিও তোমাদের এর আগে আঁকাইছি, সুন্দর করে এ দিবা, এই যে দিবা বি, এ দিবা, এই যে দিবা বি, এ বি দেওয়ার পর তোমাকে যে কাজ করতে হবে, ইন্ডিভিজুয়াল বার আছে কিনা এটা দেখতে হবে। তো এখানে ইন্ডিভিজুয়াল বার থাকলে তাহলে কিউট করে এখানে এ বারের জন্য একটা ঘর তৈরি করে ফেলো, বি বারও তো আছে, বি বারের জন্য সুন্দর করে একটা ঘর তৈরি করে ফেলো, কোনো ব্যাপার। এবার একটু খেয়াল করে দেখো, এখানে আছে এ বার, তাহলে এ বার বলছে, তাহলে এটা থেকে নিবা না এটা থেকে নিবা? অবশ্যই এটা থেকে নিবা। বি বার মানে কি এটা থেকে নিব না বলো? এবার তোমরা দেখো তো এটার সাথে এটা কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তাহলে গুণ অবস্থায় মানে কি এন্ড গেট দাও সুন্দর করে, সুন্দর করে দেওয়ার পর এবার দেখো তো এটার উপর হোলবার আছে না, হোলবার থাকলে কি অবশ্যই এখানে নটের গোল্লাটা দিতে হবে। আমরা গোল্লাটা দিয়ে ফেললাম। কতটুক তৈরি করা শেষ বলো? আমার একটুক কিন্তু তৈরি করা শেষ। এই যে এই যে এই যে এই যে দেখো, আমি তোমাকে বলি কোনটুক তৈরি করা শেষ, আমাদের কিন্তু মূলত এটুক তৈরি করা শেষ, ঠিক আছে। এবার আমরা এটা আঁকবো। চলো দেখি, এখানের মধ্যে এ আছে, সুন্দর করে এ থেকে নাও, বি বার আছে, বি বার মানে কি এটা থেকে যাবে, দুইটা কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। আচ্ছা, এবার তুমি বলো এটার উপর কোনো হোলবার আছে? নাই। তাহলে এটা তো এই পর্যন্তই শেষ। এবার তোমরা আমাকে বলবা এইটার সাথে এইটা কি অবস্থায় আছে, এটার সাথে এটা কিন্তু এক্সক্লুসিভ অবস্থায় আছে। এন্ড এক্সক্লুসিভ মানে কি বলছিলাম বলো? এই যে হৃদয় ভেঙে দেওয়া, তার মানে তুমি হৃদয় ভেঙে দেওয়া চিত্র আঁকবা, এই যে এক্সঅর গেট, এক্সক্লুসিভ গেটটা দেখতে ছিল এমন। তাহলে এখানের মধ্যে তুমি আমাকে বলবা এখানের মধ্যে আউটপুট কি পাচ্ছি আমি, এ বার, বি বার, হোল বার, এক্সক্লুসিভ, এ বি বার। আমি নিচেরটুকু পাইছি, উপরেরটা কি পাইছি বলো? এখানে উপরে হোলবার আছে না, হোলবার থাকলে সুন্দর করে একটা নট গেট দিয়ে দিবা। আমি কি বলছিলাম, নট গেট মানেই হচ্ছে মাথায় বাড়ি, তাহলে উপরে যেহেতু মাথায় একটা বাড়ি আছে, তাহলে সুন্দর করে গোল্লাটা দিয়ে দাও, তাহলে তো নট হয়ে যায়। কোনো ব্যাপার, আমি কিন্তু কঠিনটাই দেখাইছি। অনেক সময় তোমরা বলো যে স্যার আপনি সহজটা করায় দেন, এরপর আমাদের করতে দেন কঠিনটা। অফলাইন ব্যাচগুলোতে সাধারণত এরকম হয় যে করাই দিয়ে একটা, তারপরে বলে স্যার কঠিনটা করালেন, করতে দিলেন। তো সেই বিষয়গুলো আমি তোমাদেরকে বললাম। তাহলে বলো এইটা কি কোনো ব্যাপার কিনা বলো? এখন যত কঠিনই দেখ না কেন, তোমরা সিস্টেম অনুযায়ী আগাবা, দেখবা অঙ্ক হয়ে গেছে, কোনো ব্যাপারই না, ঠিক আছে। তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো, এতটুকু যদি বুঝতে পারো, এরপর সমীকরণ থেকে লজিক সার্কিট যদি দেই, লজিক সার্কিট থেকে যদি সমীকরণ দিই, সেটাও তোমরা পারবা, কোনো ব্যাপারই না, ঠিক আছে। তাহলে তোমরা একটু দেখো, পরেরটা যদি আমি চলে যাই, লজিক সার্কিট থেকে সমীকরণ, সেটা কেমনে করবা দেখো, সেটাও তোমরা পারবা। চলো একটু দেখি, তাহলে আমরা একটু হেডলাইনটা লিখি, লজিক গেট থেকে সমীকরণ। এই চার ভাবে তোমার কিন্তু এখানে কোশ্চেন আসতে পারে। আমি তারপরে তোমাদের ওই যে সার্বজনীন গেট দিয়ে ন্যান নর দিয়ে কোন টাইপের সৃজনশীল আছে সেই জিনিসগুলো শেখাই দিব, 4 নাম্বার শিওর করব। সৃজনশীলের মধ্যে কোশ্চেন করা মানেই তুমি 100টা সৃজনশীল উল্টাও, দেখবা ঘ নাম্বার কোশ্চেনে তোমাকে সমীকরণটা করতে বলছে, সমীকরণটা বলছে নরের সাহায্যে বাস্তবায়ন করো, সমীকরণটাকে বলছে ন্যান্ডের সাহায্যে বাস্তবায়ন করো। তো সেগুলো আসলে কেমনে করব, খুব সহজ ভাবে শেখাবো, তোমার সূত্র টুত্র কিচ্ছু মনে রাখা লাগবে না। কি বলছি বোঝা গেছে? চলো আমরা একটু দেখি। এখন মনে করো আমরা মনের মাধুরী মিশে একটা লজিক সার্কিট দেই, চলো দেখি, হ্যাঁ।
এ বি, এখানে মনে করে দিলাম এবার, এখানে মনে করে দিলাম এইটা, এখানে মনে করে দিলাম এইটা, এখানে মনে করে দিলাম এইটা, আরো কি দিব? আচ্ছা দেখো, মনে করো এরকম একটা সমীকরণ দিলাম বা চিত্র আঁকলাম, চিত্র এঁকে এখানে বললাম f ইকুয়াল টু হোয়াট। যদি এরকম দিতাম তখন কি হতো খেয়াল করে দেখো। f ইকুয়াল টু কি বলো? হোয়াট। এখন তুমি আমাকে বলো এ যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, নটের মধ্যে দিয়ে যেই ঢুকবে আমরা বলেছিলাম নায়িকা সামনের মতো মাথায় বাড়ি খাবে, তাহলে কিউট করে মাথায় বাড়ি দিয়ে দাও এবার। সে সেটা যত কঠিন চিত্র হোক তোমরা সামনে আগাবা, দেখবে অটোমেটিক হয়ে গেছে, ভয়ের কিছু নাই। এখন তুমি বলো এখান থেকে কে যাচ্ছে? বি। মনে করে এই গোল্লাটা নাই, তাহলে এ বার আর বি কি অবস্থায় যাবে? গুণ অবস্থায় না? তাহলে এখানে কি পাবো বলো? এ বার আর বি গুণ অবস্থায়, এই গোল্লাটার জন্য কি বলো? হোলবার। সুন্দর করে দিয়ে দাও। এখান থেকে কে যাচ্ছে বলো? সি যাচ্ছে। এবার বলো ওরা দুইজন কি অবস্থায় আছে? এক্সক্লুসিভ অবস্থায় আছে। তার মানে আমরা কি বলতে পারি না এ বার বি হোলবার কি অবস্থায় আছে? এক্সক্লুসিভ মানে এক্স অর সি। এই যে শেষ। আর এই গোল্লাটার কারণে কি ওয়াও জোস। বলো জোস কিনা? হ্যাঁ, একদিনে কি বেশি সব পড়ায় ফেলতেছি? আচ্ছা আমাকে বলবা একদিনে কি সব পড়ায় ফেলতেছি কিনা? ঠিক আছে, একদিনে কি সব পড়ায় ফেলতেছি কিনা একটু বলবা। বলো এটা বুঝতে পেরেছো কিনা, আমাকে কমেন্টসে জানাও, আমাকে কমেন্টসে জানাও এগুলো কি বুঝতে পারছো কিনা বলো। বলো এতটুকু কি ক্লিয়ার কিনা, আমি দেখি কমেন্টস করো তোমরা সবাই। আচ্ছা আশা করি এতটুকু ক্লিয়ার। ওকে, এবার আসো যেটা থেকে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসে। আমি মাত্র একটা অঙ্ক করাই দিব, এই টাইপের যত অঙ্ক পারবা সব তোমাদের আসবে, আসলে তোমরা পারবা, কোনো ব্যাপারই না। তোমাকে মনে করো একটা সমীকরণ দিলাম, খেয়াল করো খুবই ইম্পর্টেন্ট। আমি দুই সাইডই করাই দিই, একটা ন্যান দিয়ে করাই দিই, একটা নট দিয়ে করাই দিই, তাহলে তোমাদের ইজিলি হয়ে যাবে। মনে করো একটা সমীকরণ দিলাম এরকম, এ প্লাস, সমীকরণটা কিভাবে দেওয়া যায়? বি, এটা মনে করো হোলবার প্লাস হচ্ছে এ বি, এরকম একটা সমীকরণ দিলাম। এরকম একটা সমীকরণ দেওয়ার পর এই কোশ্চেনটাকে বললাম এইটা ন্যান্ডের সাহায্যে প্রমাণ করো। খেয়াল করো, এটা কিসের সাহায্যে প্রমাণ করো? ন্যান্ডের সাহায্যে প্রমাণ করো। তো তুমি আমাকে বলবা যখন এইটা ন্যান্ডের সাহায্যে প্রকাশ করতে বলবে তখন তোমাকে কি করতে হবে, একটু সহজ ভাষায় বলে দিচ্ছি। তুমি মনে রাখবা ন্যান্ড মানে হচ্ছে ন্যান্ডের সাথে কার সম্পর্ক বলো তো? অ্যান্ড এর সম্পর্ক। তাহলে অ্যান্ড মানে তুমি জানো গুণ, তার মানে তুমি মনে রাখবা যে সমীকরণটাকে পাইছো সেই সমীকরণটাকে আগে কিউট করে লিখবা, লেখার পর তুমি যে কাজটা করবা, ন্যান্ড বললেই যদি আগে সূত্র যায় সূত্র ফেলে দিবা তাহলে সমস্যা হবে না। আর ন্যান্ডের সাথে তুমি মনে রাখবা গুণের সম্পর্ক, তার মানে এইখানে যে সমীকরণটা পাইছো এর মাঝখানে কোনো যোগ চিহ্ন থাকতে পারবে না, সবগুলোকে তোমার গুণে নিয়ে আসতে হবে। তোমার টার্গেট হচ্ছে গুণ বানানো। তো তুমি যখন এরকম একটা রাশি পাবা, সুন্দর করে ন্যান্ড বললেই আবারও বলতেছি ন্যান্ড বললেই চোখ বন্ধ করে ডাবল বার দিয়ে দিবা। চোখ বন্ধ করে কি করবো বলো? ডাবল বার দিয়ে দিব। কেন ডাবল বার দিচ্ছি একটু বলতেছি। দেখো আমরা জানি ডাবল বার কাটাকাটি যায়, আবার আগের অবস্থানে ফিরে আসতেছে। আমরা ডাবল বার দিচ্ছি অঙ্কটাকে সূত্রে ফেলে মিলানোর জন্য। এখন তুমি দেখো আমি যদি তোমাকে বলি, দেখো খেয়াল করে দেখো উপরের যে বারটা, এই বারটার কোনো কাজ নাই, এই বারটা আগে দিয়ে দিবা, শুধু নিচের বারটুকুর কাজ করব। এটা অলরেডি তোমাদেরকে শিখাইছি। দেখো আমরা তোমাকে বলছিলাম না উপরের বারটা মনে করো এখন উপরের বারটা নাই, উপরের বারটা মনে করো নাই, গায়েব, শুধুমাত্র নিচের বারটুকুর কাজ করব। তো এটা কি বড় লাঠি দিয়ে তোমাকে মারতে আসছে না? একটু আগে তো তোমাকে শিখাইছি, তোমার ডিমর্গান সাহেবরে চেনা দরকার নাই, ওর সূত্র মনে রাখা দরকার নাই, তুমি এটা মনে রাখলেই তো তোমার অঙ্ক শেষ।
তাই না? তাহলে তুমি বলো এই যে যে উপরে হোলবারটা আছে আমি নিচের এই হোলবারটা মানে এই যে এটার কাজ করতেছি আমরা। কোনটার কাজ করতেছি? নিচেরটার কাজ করতেছি। তাহলে উপরেরটা আগে দিয়ে দিয়েছি। এই যে উপরেরটা কিন্তু আগে দিয়ে দেওয়া শেষ। নিচেরটার কাজ করবো। তাহলে বলো এখানে যোগ চিহ্ন আছে আগে যেন কি বলছি? আগে তুমি চিহ্ন চেঞ্জ করবা। যোগ চিহ্ন আছে কি চিহ্ন দিবা বলো? গুণ। এবার তোমার এখানে কি আছে বলো? এ বার বি বার দাও। এখানে কি আছে বলো? এ বি হোল বার দাও। দেওয়া শেষ। এবার তুমি বলো এই লাঠিটাকে ভেঙে কি করবা? সবার মধ্যে দিয়ে দিবা। শেষ। তুমি দেখো পরের লাইনে উপরের বারের মতো রইলো। এবার তুমি বলো এখানে কি আছে বলো? এখানে আছে এ বার, এখানে আছে বি বার হোল বার। তুমি মনে রাখবে ছোট বার বড় বার কিন্তু কাটাকাটি যায় না, অনেকে আবার করে। সাবধান, এটা কিন্তু কাটাকাটি করা যায় না। ইনটু এখানে কি ডাবল বার এটা কিন্তু একই সমান বার, তাহলে এটাকে কাটাকাটি করা যাবে, এটা এখানে থাকবে এ বি। তার মানে এটাই হচ্ছে তোমার অ্যান্সার। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। কেমনে বুঝছে এটা অ্যান্সার স্যার? দেখো এটা আমরা বলছিলাম ন্যান্ড। ন্যান্ড মানে তুমি কি জানো বলো? ন্যান্ড এর সাথে তোমার সম্পর্ক হচ্ছে অ্যান্ড এর, তার মানে তোমার সব টার্গেট হচ্ছে গুণ পাওয়া। তাহলে তুমি দেখো এটার দিকে তুমি যদি তাকাও, লক্ষ্য করে দেখো এটার মধ্যে কিন্তু তোমার সব গুণ অবস্থায় আছে। এখন যখন এটার চিত্র আঁকবো তখন কি করব? খেয়াল করো, এটার মধ্যেও অনেকে ঝামেলা করে। এটা যদি কোনো কিছু না বলতো, মনে করো ন্যান্ড বললো না, কিচ্ছু বললো না, ন্যান্ড বললো না, শুধু বললো এটা সমীকরণ চিত্রটা এঁকে দেখাও, তাহলে তো একটু আগে তোমরা শিখছো যেটা যদি কিছু একটা করতে বলতো, অথবা মনে করো এটা শুধুমাত্র বেসিক গেট দিয়ে করতে বলছে, মৌলিক গেট দিয়ে করতে বলছে, তখন তো তুমি এটা তো সহজ, এটা তো সহজ, তাই না? আমি এই পাশে টেকে দেখাই। মনে করো এখানে বলছে এ, এখানে বলছে বি, তাই না? এখানে এ আছে বি আছে, তাহলে নরমালি তুমি কি করতা বলো? নরমালি তুমি এখানে এ বার দিতা, এখানে বি বার দিতে, একটু আগেই তো আমরা করছি, তাই না? এবার মানে এখানে দিলাম, বি বার মানে এখানে দিলাম। দুইটা আছে কি বলো? গুণ অবস্থায়, উপরে আবার হোল বার আছে। আর এ আর বি তো নরমাল, এ আর বি নরমাল, দুইটাকে গুণ অবস্থায় দিলাম, এটাকে আবার কি? আচ্ছা এবার বলো এইটার সাথে এটা কি অবস্থায় আছে বলো? গুণ অবস্থায়, আবার উপরে কি হোল বার আছে। এরকম করে তো চিত্র আঁকতাম, তাই না? এটা কখন করতাম? যদি তোমাকে বলতো মৌলিক গেটের সাহায্যে করো, ওই যে একটু আগের মতো যদি তো করতে বলতো। কিন্তু তোমাকে তো এখানে বলছে এটা ন্যান্ডের সাহায্যে করো। তাহলে মনে রাখবা, যখন তোমাকে ন্যান্ডের সাহায্যে করতে বলবে, তখন এই যে যে বার পাওয়ার জন্য, এই যে বার, এ বার করার জন্য আমরা এখানে কোন গেট দিছি বলতো? এই গেট দিছি না? তার মানে তুমি মনে রাখবা, তখন আমার এইরকম নট গেট দেওয়া পুরোপুরি হারাম। মানে শুধু নিষেধ না, হারাম। এবং এই জায়গাটা অনেকে ভুল করবে। এর জন্য কি করবা? এরকম নট গেট দিবা না। তার মানে তোমার মনে রাখতে হবে, এখানে তখন বার পাওয়ার জন্য তোমার কি কাজ করতে হবে? দেখো বার পাওয়ার জন্য তুমি কি করবা? এ দিবা, বি দিবা। আমি ভেঙে ভেঙে করাচ্ছি, তোমরাও ঠিক এভাবেই পরীক্ষার খাতায় করবা, তাহলে তোমাদের কখনো ভুল হবে না, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এখন তোমরা এটা যখন করবা এবার মানে কি? তখন ন্যান্ড বলছে, মনে রাখবা ন্যান্ড বললেই বারের জন্য তুমি যে চিত্রটা আঁকছিলা, ওই যে সার্বজনীন গেটের মধ্যে তোমাকে শিখাইছিলাম, এখানে এ পাঠাইলে কিউট করে এখানে এবার পাইছিলাম। তার মানে ন্যান্ড যখনই বলবে তখন তুমি সার্বজনীন গেট বা ন্যান্ডের সাহায্যে করতে বললে তখন তুমি বারের জন্য এই চিত্র আঁকবা। আর যখন নর বললে বারের জন্য কোন চিত্র আঁকবা বলো? নর বললে বারের জন্য তুমি এই চিত্র আঁকবা। তার মানে এই যে নর বললে এই চিত্র আঁকতে হবে। তাহলে এখন তুমি আমাকে বলো এটা কি ন্যান বলছে না? তাহলে কোন চিত্রটা আঁকবো? বারের জন্য আমরা এই চিত্র আঁকবো। তাহলে প্রথমে আছে এ বারের জন্য আমরা কোন চিত্র আঁকবো বলো? এ বারের জন্য এই যে। বি বারের জন্য কোন চিত্র আঁকবো বলো? বি বারের জন্য এই যে দেখো বি বার। এবার বলো এটার সাথে এটা কি গুণ অবস্থায় না? এটার সাথে এটা গুণ অবস্থায় দিলাম। এবার বলো উপরে হোলবার আছে না? হোলবার থাকা মানে কি? পুটুলি মানে গোল্লা, গোল্লাটা দিলাম। এবার তুমি বলো এখানে আছে এ আর বি। এ আর বি, এই যে খেয়াল করো বাচ্চারা, খেয়াল করো, এখানে একটা ভুল হয়। এখানে বেশিরভাগ পোলাপান কি করবে জানো? বেশিরভাগ পোলাপান এখানে একটা ভুল করবে। কি ভুল দেখো? এ আর বি তো এখানে গুণ অবস্থায় আছে, আমি যদি এখানে গুণ অবস্থায় দিয়ে দেই, এরপরে তুমি দেখো এইটার সাথে এইটা যদি করি, এটার সাথে এইটা কি অবস্থায় আছে বলতো? এটার সাথে এটা গুণ অবস্থায় আছে। আচ্ছা একটু মুছে দিচ্ছি, এখানে একটু হয়েছে। আচ্ছা দেখো এটার সাথে এটা গুণ অবস্থায় আছে, এবং কি উপরে কি হোলবার আছে? দাও হোলবার দিছো না? অনেক পোলাপান এই ভুলটা করবে। কি ভুল আমি একটু ধরাই দিচ্ছি।
ন্যান্ড বললেই মনে রাখবা ন্যান্ডের চিত্র তোমার প্রত্যেকটার মধ্যে এই কল্লা মানে এই মাথাটুকু থাকতেই হবে। এবার তুমি একটু চিন্তা করে দেখো, এইটার মধ্যে কি এই মাথাটুকু পাইছো, এটার মধ্যেও পাইছো, এটার মধ্যেও পাইছো, কিন্তু এখানে তাকাও তো, তুমি বলো তো, এখানে দেখো যদি তুমি তাকাও এটার মধ্যে কি তোমার এরকম পাইছো কিছু? পাও নাই। তার মানে এখানে কিন্তু এভাবেই অঙ্কটাকে করা যাবে না। তখন তুমি কিভাবে করবা সেটা একটু আমি এখন দেখাই দিচ্ছি। এর জন্য এটাকে তুমি কি করবা, এখানে এ আর বি কে একসাথে গুণ অবস্থায় রাখা যাবে না একসাথে, তার মানে এটা কিন্তু আলাদা আলাদা হয়ে এইভাবে ঢুকবে, আলাদা আলাদা হয়ে সবগুলো গুণ অবস্থায় আছে, তারপরে হোলবার আছে। এবার তুমি দেখো প্রত্যেকটা চিত্রের মধ্যে কিন্তু তোমার এই ন্যান্ডের মতো মাথাটা আছে। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস শেখালাম, অনেকেই ইচ্ছা করে টিচাররা কিন্তু এরকম একটা সমীকরণ দিবে যে সমীকরণটার মধ্যে সবাই এই ভুলটা করবে। ন্যান্ড যখনই বলবে ন্যান্ড ছাড়া, এরকম ন্যান্ডের এই মাথাটা ছাড়া আর কোনো মাথা এখানে দেওয়াই যাবে না, পুরোপুরি নিষেধ, পুরোপুরি নিষেধ। কাহিনী কি বুঝাইতে পারছি আমি, বলো কাহিনী কি বুঝাইতে পারছি? তাহলে মোস্ট ইম্পর্টেন্ট, ন্যান বললে তুমি এই কাজ করবা। তাহলে আমরা তোমাকে কি বলছি, তুমি মনে রাখবা ন্যান বললে সুন্দর করে তুমি আগে যদি সমীকরণটাকে সূত্র ফেলা যায়, তুমি যেহেতু গুণ পাওয়া টার্গেট তাহলে গুণের দিকে ধাবিত করতে থাকবা। যদি এরকম রাশি একটা পাইতা, সুন্দর করে ডাবল বার দিয়ে দিতা, উপরের বারের মতো রাখতা, নিচের বারটাকে সূত্রে ভেঙে তারপরে তুমি করতে। এটা কিন্তু আমরা ডি মর্গানের উপপাদ্যের সূত্র ফেলছি। যদিও আমরা ওই যে সিস্টেমটা তোমাকে শিখাইছি, তুমি হচ্ছে জিদ্দি বাচ্চা, বড় নিচের লাঠিটাকে ভেঙে দিবা বা বড় লাঠিটাকে ভেঙে দিবা, এই সূত্রটা অ্যাপ্লাই করবা। তার মানে এটাই তো ডি মর্গানের উপপাদ্যের সূত্র। তাই সুন্দর করে করে তারপরে অ্যান্সার করে ফেলবা। এটা কিন্তু 4 নম্বরের কোশ্চেনের জন্য আসে। তাহলে তোমাদেরকে আমি যেটা বললাম, তোমাদেরকে আমি যেটা বলছি, এরকম নট গেট বেশিরভাগ পোলাপান যে কাজটা করে, ওইরকম ন্যান বললো সুন্দর করে এরকম করে চিত্র করে দিয়ে আসে, পরে আইসা বলে আরে স্যার আজকে আইসিটি তো কুপায় দিয়ে আসছি পুরা, দেন পরে দেখা যায় এখানে এই অঙ্কগুলা কাইটা আন্ডা বসাই দিছে। কেন আন্ডা বসায় এখন বুঝতে পারছো? তার মানে তুমি হয়তো এই নট গেট দিয়ে আসছো, তুমি এটা দাওই নাই, তোমাকে বলছে ন্যান্ডের সাহায্যে, তুমি এটা দাও নাই, তুমি এরকম করে দিয়ে আসছো। কি বলছি বুঝছো? তাহলে আইসিটি তে 90+ পাও কোনো ব্যাপার না, যদি তুমি একটু ট্রিক খাটায় পরীক্ষাটা দিতে পারো। এবং এগুলো কি কোনো কঠিন কিছু বলো? কঠিন কিছু? যে পড়া তোমরা 2 বছরে পড়ো না, সে পড়া আমি কিন্তু তোমাদেরকে 3টা ক্লাসে মাত্র করাই দিলাম। বুঝছো? যে পড়া তোমাদের হয়তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে তোমরা এইভাবে করো না, অনেকেই আছে এখানে এভাবে করো নাই, তারাও যদি আমার এই ক্লাসগুলো দেখো আশা করি উপকৃত হবা তোমরা। আর যদি উপকৃত হয় আমাদের কষ্ট সার্থক হবে কখন? এই যে তোমাদেরকে কিছু না কিছু শেখাইতে পারতেছি, এর মধ্যে তো সার্থকতা। তোমরা কি করবা, তোমরা বেশি বেশি এখানে ফ্রেন্ডসদেরকে মেনশন দিবা, তাহলে আমাদের কষ্টগুলো একটু সার্থক হবে। ঠিক আছে? তাহলে আশা করি তোমরা ন্যান্ডের পুরা কাহিনীটা বুঝতে পারছো। ন্যান্ডের পুরা কাহিনী যদি বুঝতে পারো, নরের কাহিনীটাও আমি তোমাকে এখন বুঝাই দিতে পারবো। যদি ন্যান্ডে আসলে একদম ইজি, একটু একটু প্যারাটা কম, নরে হলো একটু ঝামেলা আছে। নরের চিত্রটা দেখাবো এখন তোমাদেরকে, এই সেম জিনিস দিয়ে নরেরটা দেখাবো, তাহলে তোমরা রিলেট করতে পারবা। ন্যান্ড যদি বলতো তাহলে পুরোপুরি আমরা এভাবে করতাম। আশা করি আমাদের এই ন্যান্ডে কোনো ঝামেলা নাই। সেম সূত্রটা দিয়ে তোমাকে আমি বললাম নর, খেয়াল করো, সেম সূত্রটা দিয়ে আমি তোমাকে বলছি কি বলো, নর। খুব মনোযোগ দিব। সূত্রটা কি ছিল বলো? আমি নরমালি বললাম এ বার বি বার, আর এখানে প্লাস কি বলো, এ বি হোল বার, এটা ছিল না? এখন আমি তোমাকে বলছি নরের সাহায্যে বাস্তবায়ন করো। তুমি সৃজনশীল কোশ্চেন খুললেই দেখবে এটা। ইভেন তোমরা যারা 24 ব্যাচের জন্য তো ক্লাস, 25 ব্যাচের যারা আছো, সামনে তোমাদের ইয়ার ফাইনাল পরীক্ষা, সবারই তো ইয়ার ফাইনাল পরীক্ষা তাই না, 25 ব্যাচের। আর 26 ব্যাচ তো আসে না, এখন আসবে, ওরা তো অ্যাডভান্স কোর্স অলরেডি আমাদের অফলাইন ব্যাচ গুলোতে করতেছে। তো তুমি খেয়াল করে দেখো, সাধারণত তুমি যেটা এইটাকে যখন তোমাকে নরের সাহায্যে করতে বলবে তখন তুমি কি করবা? এখন তোমরা যদি এটা এয়ার ফাইনালের জন্য আগে দেখে ফেলো, তাহলে তোমাদের মোটামুটি এই অধ্যায় তো থাকবে, চ্যাপ্টার 1 2 3 4 থাকবে। এবং 24 ব্যাচের জন্য তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেকে মনে করো যখন লজিক সার্কিটে যাই, আল্লাহ লজিক সার্কিট কঠিন, অ্যান্সার করব না। আবার যখন সি প্রোগ্রামিং এ যাও, আল্লাহ সি প্রোগ্রামিং কঠিন, অ্যান্সার করব না। আবার বলো স্যার যদি সি প্রোগ্রামিংটা স্কিপ করি তাহলে কি আমার পাস আসবে? হ্যাঁ পাস আসবে, কিন্তু তোমার এ প্লাস মিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ তোমার
থিওরিটিক্যাল যে চ্যাপ্টার গুলো যেমন চ্যাপ্টার 1, 2 এগুলো দিয়ে যে ঘটনাটা ঘটে তুমি যত ভালোই লেখো না কেন নাম্বার কিন্তু অত ভালো আসে না। তাহলে তোমার টার্গেটই করতে হবে চ্যাপ্টার 3.1 কে, 3.2 কে, HTML কে এবং চ্যাপ্টার 5 কে। এরপরে লাস্টে মনে করো চ্যাপ্টার 5 থেকে তুমি যদি একটা পারো এরপরে তুমি লটারি খেলবা, চ্যাপ্টার 1 থেকে দিবা না 2 থেকে দিবা। আর যে কোনো একটা অধ্যায় থেকে তো তোমাদের 2টা কোশ্চেন আসবে। যেমন মনে করো সি প্রোগ্রামিং থেকে প্রতি বছর 2টা কোশ্চেন আসে, এটা তো ফিক্সড। লজিক গেট থেকে 2টা কোশ্চেন আসে, যদি ভাগ্য ভালো থেকে 3টাও আসতে পারে এই বছর লজিক গেট থেকে। যেমন গত বছর ঢাকা বোর্ড 2023-এ প্রথম অধ্যায় থেকে কোশ্চেন আসছে সাধারণত 2টা। এই বছর কেন যেন মনে হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে কোশ্চেন থাকবে বেশি, কেন যেন মনে হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে 2টা থাকতে পারে। একটু পানি খাবো আমি, একটু সময় দিতে হবে। আচ্ছা, অলমোস্ট 2 ঘন্টা কথা বলতেছি, গলা শুকিয়ে গেছিল, দুঃখিত। হ্যাঁ, যেটা বলছিলাম, তার মানে তখন তোমার চ্যাপ্টার 5 কে যদি তুমি টার্গেট করো হয়তো দেখা যায় একটা পারতেছো না, এরকম হইতেই পারে। তখন তুমি চ্যাপ্টার 1 বা 2 যে কোনো একটা থেকে অ্যান্সার করতে পারো। তার মানে এগুলো থেকে আমাদের টার্গেট করতে হবে এবং টার্গেট করলে তোমরা পারবা, কোনো ব্যাপারই না। একটু ভালো করে প্র্যাকটিস করো, এখন শিখাই দিচ্ছি, এরপর তুমি প্র্যাকটিস করতে বসো, দেখবা টেস্ট পেপার থেকে তুমি সলভ করতে পারতেছো। তারপরেও কোথাও আটকে গেলে, তোমাদের কোনো কোয়েরি থাকলে অবশ্যই আমাদের ব্ল্যাকবোর্ডে জানাবা, আমরা তো সেগুলো সলভ করে দিব ইনশাআল্লাহ। কি বলছো, বোঝা গেছে? তাহলে চলো আমরা যদি এবার এটাই নরের সাহায্যে করি। নর কিসের সাহায্যে করব বলো? নর। খেয়াল করো, খুব মনোযোগ দিব এবার। এখন তুমি আমাকে বলো, ন্যান্ডাটা তো আমাদের ক্লিয়ার, নর মানে কি তাহলে? নর মানে হচ্ছে নর, নরের সাথে কার সম্পর্ক? অর। অর মানে কি যোগ না? তার মানে তুমি এখন এইটাকে সমীকরণটাকে এমন ভাবে ভাঙবা, এমন ভাবে ক্যালকুলেশন করবা যে সবগুলো যোগ পাইতে হবে, যোগ যোগ যোগ। এখানে কোনো গুণ চিহ্ন রাখা যাবে না, এখানে সব যোগ পাইতে হবে। তাহলে একটা কাজ করি চলো, আমি তোমাদেরকে বলছিলাম প্রথম লাইনে যদি সূত্র যায় তাহলে আগে সূত্রে ফেলবো, যোগ পাওয়ার জন্য যদি সূত্র যায়। যেমন এখানে তোমার এ বার বি বার আছে, এবার বি বারকে আলাদা আলাদা রাখলাম, ওকে ফাইন। এইটাকে কিন্তু সূত্রে ফেলা যায়। দেখো এই ডি মর্গানের উপপাদ্যের সূত্রের মধ্যে গেছে এ ইনটু বি হোল বার, আমরা কি জানি বলো? এ ইনটু বি হোল বার মানে এ বার প্লাস বি বার, তাই না? হ্যাঁ, এবার তুমি খেয়াল করে দেখো তো, এরকম রাশি পাইছো না? এখন তার কিছু করা যাচ্ছে না, যাচ্ছে? যখন এখন মানে এরকম রাশি একটা পাবা, কিছু করা যাবে না, আর তো কোনো সূত্র ফেলা যাচ্ছে না। যদিও আমরা সরল এখানে তো করতে বলা নাই, এখানে তোমাকে বলছে নরের সাহায্যে করতে। সরল করতে বললে এটাকে সিম্পলিফিকেশনের জন্য কমন টমন নিয়ে করতাম আমরা, কিন্তু এটা যেহেতু নরের সাহায্যে করতে বলছে, তুমি যখন এরকম কোন রাশি পাবা, এর আগে ন্যান্ডের মধ্যে আমরা কি করছিলাম? টোটালটার উপর ডাবল বার দিছিলাম। এইটার মধ্যে আমরা যে কাজটা করব, টোটালটার উপর ডাবল বার আর দিব না, এখানে ইন্ডিভিজুয়াল ডাবল বার। কেন আমি একটু বলে দিচ্ছি। মনে করো তুমি টোটালটার উপর ডাবল বার দিছো, খেয়াল করো টোটালটার উপর যদি তুমি ডাবল বার দাও, দেখো নিচের লাইনটা ভাঙলে এই যোগ চিহ্নটা কি পরের লাইনে গুণ হয়ে যাবে না? এই যোগ চিহ্নটা কি পরের লাইনে গুণ হয়ে যাবে না? তাহলে এটা কি তুমি করতে পারবা? অবশ্যই না। তোমার এখানে যে কাজ করতে হবে, এর জন্য যে কাজ করছি সাধারণত, এর জন্য এখানে যে একটা নিনজা টেকনিক অ্যাপ্লাই করছি, এর জন্য আমরা এখানে এই যে দেখো এখানে ইন্ডিভিজুয়াল ডাবল বার দিছি আমরা। তো নর বললে কিন্তু এই কাজ করতে হবে, সাবধান। আমি যদি একটু পর আরো একটা সমীকরণ তোমাকে করাবো, তোমরা ওটা দেখলেও আরো ক্লিয়ার হয়ে যাবা, তারপর দেখবে এগুলো কোনো ব্যাপারই না, ধরতেছো আর পারতেছো। এখন তুমি বলো আমরা কেন একসাথে ডাবল বার দিলাম না বলো তো? কারণ হচ্ছে যেহেতু আমরা একসাথে ডাবল বার দিলে যোগেরটা পরের লাইনে গুণ হয়ে যাচ্ছিল, আর এখানে বলছে নর, নর মানে আমরা জানি অরের সাথে সম্পর্কিত, তার মানে সব যোগ পাওয়া টার্গেট, এখানে সব যোগ বানাইতে হবে, কোনো গুণ চিহ্ন থাকতে পারবে না।
এর জন্য এখন আমরা ক্যালকুলেশন করব। এবার খেয়াল করে দেখো, উপরের বারের মতো রেখে দিলাম, নিচের বারটাকে ভাঙবো, এখানে গুণ চিহ্ন আছে। আমি বলছিলাম তুমি সেই জিদ্দি বাচ্চা, রাগতারা ঘাটতারা বাচ্চাটা, তাহলে তুমি কি করবে, এই গুণ চিহ্নটাকে যোগ চিহ্ন দিবা, এখানে এবার আছে লেখো, এখানে বিবার আছে লেখো, এই বারটাকে ভেঙে এখন দিয়ে দাও, শেষ, প্রথমটুকু শেষ। প্লাস এটার উপর ডাবল বার দেওয়াও যা, না দেওয়াও তা, তাহলে এখানে থাকতেছে এবার। এটার উপর ডাবল বার দিলেও যা হতো, না দিলেও তো তাই হইতো, একই জিনিস। তারপর আমি দিছি, কোনো সমস্যা নাই। এখানে দেখো এটা থাকতেছে। এখন তুমি আমাকে বলো, এখানে থাকতেছে কি বলো a প্লাস বি হোল বার, আর এখানে থাকতেছে কি বলো a বার, এখানে থাকতেছে কি বলো b বার। দেখো তো লাস্টের লাইনের মধ্যে আমরা সবগুলো কি যোগ পেয়ে গেছি না? বলো লাস্টের লাইনটাকে আমরা কি সব যোগ পাইছি? যেহেতু আমরা যোগ পাইছি, তার মানে তুমি একটু খেয়াল করে দেখো, এখন কিন্তু আমাদের চিত্র শেষ। এবার এটা দিয়ে মানে এই সমীকরণ তৈরি করা শেষ, এখন এটা দিয়ে চিত্র আঁকবো। খেয়াল করো, আমি যেভাবে করি সেভাবে করলে তোমাদের কখনো ভুল হবে না। আর একটু কাজ আছে যদিও, দেখাচ্ছি। তো তুমি এখন মনে করো, এখন সবগুলো যেহেতু যোগ পাওয়া টার্গেট, তুমি যোগ পেয়ে গেছো, ভালো কথা। তুমি এখন চিত্র করা শুরু করবা। চিত্রটা করি চলো, এ বি, এ বি। তাহলে বলো তো আমি কি এইরকম নট গেট দিতে পারবো? পুরোপুরি হারাম বলছিলাম, শুধু নিষেধ না, কি বলছিলাম বলো, পুরোপুরি হারাম বলছিলাম না? তাহলে আমরা এখান থেকে এ কে নিলাম আর বি কে নিলাম। এখান থেকে বার করার জন্য আমরা নর বললে বারের জন্য জানি কোন গেট আঁকছিলাম বলো তো, এরকম আঁকছিলাম না, এ আর এ বার। তো তুমি খেয়াল করে দেখো, এখান থেকে তোমার এ আর বি, এ থেকে নিলাম, বি থেকে নিলাম, দুইটা আছে যোগ অবস্থায়, উপরে আছে হোলবার। হোলবার মানে কি, গোল্লা। আমার এটা তৈরি করা শেষ। এবার তুমি আমাকে বলো এবার, এবার মানে কি বলো, এবার নর বলছে, তার মানে তুমি বারের জন্য কোন চিত্র আঁকবা? অবশ্যই এটা আঁকবা, তাই তো? তাহলে তুমি আমাকে বলো বারের জন্য তুমি কোন চিত্র আঁকবা? এটা আঁকবা, আঁকলাম। এবার বলো বিবার আছে, বিবারের জন্য তুমি কোন চিত্র আঁকবা? এটা আঁকবা। এবার বলো তো সবগুলো কি অবস্থায় আছে? সবগুলো কিন্তু যোগ অবস্থায় আছে। এখন তোমরা বলো অঙ্ক কি শেষ? খেলাটা তোমার সাথে এখানেই খেলবে। তুমি এখানে একটু লক্ষ্য করে দেখো, আমি তোমাকে বলছিলাম নর বললেই তোমার মাথা পাইতে হবে এতটুকু। এবার তুমি এই চিত্রের দিকে তাকাও, এতটুকু পাইছো, এতটুকু পাইছো, এতটুকু পাইছো, কিন্তু এখানে কি এরকম গোল্লা পাইছো? পাও নাই। এখন তোমাকে যে কাজ করতে হবে, তুমি চাইলে এটার উপর একটা বার দিতে পারবা না, একটা বার দিলে সূত্র চেঞ্জ হয়ে যায়। আমরা এখানে যে কাজটা করব, দুইটা বার দিব। কয়টা বার দিব বলো? দুইটা বার দিব। নরের মধ্যে কাহিনী এটা, দুইটা বার দিব। দুইটা বার কেন দিলাম? কারণ বারে বারে কাটাকাটি যে আবার আগের অবস্থানই থাকে, তাইলে দুইটা বার দেওয়া যায় চাইলে। দুইটা বার দিলাম। এবার বলো তো নিচের বারের জন্য এখানে একটা গোল্লা, আবার সার্বজনীন গেটের লাস্টেরটার মধ্যে একটু খেয়াল করে দেখো, আমি তোমাদেরকে যদি সার্বজনীন গেটের লাস্টেরটার মধ্যে নিয়ে যাই, সার্বজনীন গেটটা কোথায় জানি ছিল, এই যে দেখো লাস্টেরটার মধ্যে ডাবল বার পাওয়ার জন্য কিন্তু এখান থেকে আরো একটাকে পাঠাইছিলাম, লাস্ট লাইনে কিন্তু এখানে এ বি এরকম ডাবল বার পাইছিলাম। সেম এই কাজটাকে আমরা এখানে করছি, দেখো সেম এই কাজটাকে আমরা এখানে করছি। তুমি আমাকে বলো এই একটা বারের জন্য আমরা কোনটা, মানে এইটা হচ্ছে আমার এই জায়গায়, আর এই বারের জন্য কোনটা বলো? এই বারের জন্য আমার আরো একটা যাবে, তারপরে তুমি কি করবা, এই যে দেখো এটা এবার। তাহলে এখানে ফাইনাল আউটপুট তুমি কোনটা পাবা বলো? ফাইনাল আউটপুট এই যে এটাই হচ্ছে তোমার ফাইনাল আউটপুট, চিত্রই হচ্ছে এটা। তো নর করার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। নরের মধ্যে নর বললেই প্রথমে ইন্ডিভিজুয়াল ডাবল বার হবে, শেষে গিয়ে একসাথে ডাবল বার হবে, এটা মনে রাখবা। নরে একটু ঝামেলা হইতে পারে তোমাদের, দুই একটা প্র্যাকটিস করলে ইজিলি হয়ে যাবে, ক্লিয়ারলি হয়ে যাবে তোমাদের। কাহিনী কি বুঝতে পারছো? তাহলে নর বললেই তোমরা কি করবা, প্রথমে ইন্ডিভিজুয়াল ডাবল বার দিবা, শেষে গিয়ে একসাথে ডাবল বার দিবা। আর ন্যান বললে তো ন্যান্ডেরটা ইজি, ন্যান্ডেরটা একদম মানে করলে তোমার হয়ে যাবে, কিন্তু নরের মধ্যে একটু প্যারা হয়ে যাবে। যদি তোমাদের কঠিন কোশ্চেন করার চিন্তা ভাবনা থাকে, তাহলে কিন্তু নর থেকে তোমাকে করতে বলবে। কি বলছি বুঝছো? তাহলে এখন তোমাকে যে কোনো সমীকরণ দিলেই তুমি পারবা। তুমি যদি নিজেকে একটু যাচাই করো, দেখো এখন খাতা কলম নিয়ে যদি বসি, তাহলে তুমি কিন্তু নিজেকে যাচাই করতে পারলে। একটু বসি চলো, আমি যদি তোমাকে বলতাম মনে করো এ বি প্লাস এখানে বললাম এ বার বি বার, এখানে মনে করো দিলাম এরকম, এটাকে তোমাকে ন্যান্ডের সাহায্যে বলছি, তাহলে বলো ন্যান্ডের সাহায্যে কোনো ব্যাপার? ন্যান্ড বললে চোখ বন্ধ করে কি করব বলো, ডাবল বার দিব, উপরেরটার মতো রাখবো, নিচেরটাকে ভাঙবো, এখানে আছে কে বলো এ বার বি, এখানে আছে কে বলো এ বার বি বার, আর কি আছে বলো, এই যোগ চিহ্ন গুণ তো দিয়ে দিছি, এবার লাঠিটাকে ভেঙে দিয়ে দাও, শেষ চিত্র।
এবার এটাতে চিত্র আঁকবা, চিত্র করো চলো। নেন বলছে তাহলে কোনো ব্যাপার কিনা বলো। এ বি, এ বার মানে কি বলো, এ বার মানে হচ্ছে এইটা, বি মানে কি বলো এইটা, দুইটা কি অবস্থায়, গুণ অবস্থায়, উপরে কি হোলবার আছে, হোলবার দাও। এবার বলো এ বার মানে কোনটা বলো, এ বার মানে হচ্ছে এইটা, বি বার আছে, বি বার মানে কোনটা, বি বার মানে এইটা, দুইটা কি অবস্থায় আছে, গুণ অবস্থায়, উপরে কি আছে, হোলবার, সুন্দর করে দিয়ে দাও। এইটার সাথে এটা কি অবস্থায় আছে বলো, এইটার সাথে এটা কিন্তু গুণ অবস্থায় আছে, উপরে আবার কি আছে বলো, হোলবার। ওয়াও, কি জোস! আমি তোমাকে সিস্টেম শিখাইছি, সিস্টেম অনুযায়ী অ্যাপ্লাই করবা, দেখবা অঙ্ক হয়ে গেছে, কোনো ব্যাপারই না। ওকে, আচ্ছা এবার আসো, আমরা যদি সেমটাই যদি নরের সাহায্যে করতাম তখনই তুমি তো প্যারা খাইতে, একটু প্যারা খাওয়ার কোনো চিন্তা করার কোনো ব্যাপারই না, দেখো প্যারা নেওয়ার কোনো কারণ নাই। নর বলছি, তার মানে তোমার এখানে দেখো সূত্র যেহেতু যাচ্ছে না, তুমি এখানে ইন্ডিভিজুয়াল সুন্দর করে ডাবল বার দিয়ে দিবা। ইন্ডিভিজুয়াল ডাবল বার দিলে কি ঘটনা ঘটবে বলো, উপরের বারের মতো রাখলাম, নিচে যেহেতু আছে গুণ চিহ্ন, করতে হবে যোগ চিহ্ন, এখানে আছে এ বার দিলাম আমি, এ বার এখানে আছে বি, সুন্দর করে দিয়ে দাও। এবার নিচের লাঠিটাকে ভেঙে সুন্দর করে দিয়ে দাও দুইজনের মধ্যে, এটা শেষ আমাদের। প্লাস এবার বলো উপরের বারের মতো করো, এই দুইটা আছে কি বলো, নিচের বারটা যেহেতু ভাঙবো, গুণ চিহ্ন আছে, করবা হচ্ছে যোগ, তাহলে এখানে আছে কে বলো এ বার, এখানে আছে কে বলো বি বার, তারপরে নিচের লাঠিটাকে ভেঙে কিউট করে দিয়ে দাও। এবার তুমি দেখো পরের লাইনে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে পাচ্ছি এ, কারণ ডাবল বার কাটাকাটি যাচ্ছে, থাকছে হচ্ছে বি বার, প্লাস এখানে যাচ্ছে ডাবল বার কাটাকাটি গেল, রইলো হচ্ছে এ, এখানে রইলো কে বলো, এখানে রইলো এটা কি বি ডাবল বার ছিল, এ ডাবল বার ছিল না, ওকে তাহলে এখানে রইলো বি। আমি একটু মুছে সুন্দর করে লিখি, তাহলে এখানে রইলো বি। এবার তুমি আমাকে বলো এটার উপর কি হোলবার ছিল, হোলবার দিয়ে দাও। এখন তুমি দেখো সবগুলোকে কি যোগ অবস্থায় পাইছো, পেয়ে গেছি। এবার কি করব, কিউট করে চিত্র আঁকবো, চলো এ আর বি, এ আর বি, এ থেকে নাও বি বার, নর বলছে তাহলে কোন চিত্র দিব, অবশ্যই এই চিত্র দিব। দুইটা কি অবস্থায় আছে বলো, যোগ অবস্থায়, সুন্দর করে যোগ অবস্থায় দাও, উপরে হোলবার আছে দাও, দিয়ে দাও, শেষ, কোনো ব্যাপার বলো। এবার বলো এটার মধ্যে এ বি দুইটা যোগ অবস্থায় আছে, উপরে হোলবার আছে, এবার বলো টোটাল এটা এটার সাথে কি অবস্থায় আছে, যোগ অবস্থায় আছে, যেহেতু যোগ অবস্থায় দিলাম, এবার দেখো লাস্ট স্টেপে এখানে কিন্তু কোনো নট গেট পাও নাই, তার মানে কি করতে হবে, লাস্ট স্টেপে এসে কিউট করে ডাবল বার দিয়ে দিতে হবে। ডাবল বার মানে একটা শূন্য এখান থেকে দিলাম, মানে একটা বারের জন্য এই গোল্লাটা আসলো, উপরের বারের জন্য কি আবার এই হচ্ছে নট। থ্যাংক ইউ, অনেকক্ষণ সাথে ছিলা, অনেকক্ষণ ডিস্টার্ব করলাম তোমাদেরকে। আশা করি তোমরা যারা যারা ছিলা উপভোগ করছো ক্লাসটা, ফার্স্ট টু লাস্ট কিভাবে করলাম, এখন তোমাদের কাছে একটু রিলিফ মনে হবে, বা একটু মনে হবে যে আল্লাহ আমি মনে হয় পারবো। আসলেই তুমি পারবা, এটা সহজ। আমি দেখো মাত্র 3টা ক্লাসে তোমাদেরকে পুরা লজিক গেটের A to Z করাই দিছি, ইভেন তোমার পরীক্ষায় কেমন আসে সেই জিনিসগুলো বোঝাই দিছি। এখন তোমাদের কাজ হবে কি, তোমাদের কাজ হচ্ছে যদি কেউ এই লেকচার গুলো না দেখে থাকো, প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে, লেকচার 1 থেকে শুরু করে লেকচার, এই যে 3টা পর্ব মনে হয় হয়েছে, 3টা পর্ব সুন্দর করে দেখে নাও, তোমার লজিক গেটে তোমাকে কেউ আটকাতে পারবে না আশা করা যায়। তারপরে তুমি টেস্ট পেপার সলভ করো, দেখবে তুমি পারবা। ঠিক আছে, তাহলে তোমরা ঠিক এইভাবে করে প্র্যাকটিস গুলো করবা। আমি কিন্তু তোমাদেরকে টোটাল ওভারঅল লজিক সার্কিটের পুরো সম্পূর্ণ লেকচার গুলো সুন্দরভাবে বুঝাইছি, যারা যারা দেখো নাই তারা সুন্দর করে একটু দেখে নিবা, দেখে নেওয়ার পর তারপরে তোমরা প্র্যাকটিস করতে বসবা, দেখবা তোমাদের কাছে একদম ইজি মনে হচ্ছে, কারণ এখান থেকে আমাদের 10 পাইতেই হবে এবং তোমরা সেখান থেকে পাবা ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে ধন্যবাদ, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আমরা ইনশাআল্লাহ এর পরের ক্লাসে আই থিংক চ্যাপ্টার 4